সালাম আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন। আপনারা যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকেন, কাইন্ডলি ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ইমরান। থ্যাংক ইউ মহিউদ্দিন। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, খুব সম্ভবত আজকে আপনাদের আমার সাথে শেষ ক্লাস হতে যাচ্ছে। হ্যাঁ, তো যদি আমার সাথে আজকে শেষ ক্লাস হয়ে যায়, সেক্ষেত্রে আজকে গ্রামার যে পার্টটা আছে, আমি জানি না আপনাদের লিটারেচারের জন্য কি প্ল্যান আছে। সেক্ষেত্রে আমি অন্তত চাইবো আজকের যে ক্লাসটি আছে সেই ক্লাসে অ্যাটলিস্ট আমি আমার স্টুডেন্টকে যেন দেখতে পাই। মানে আপনাদের, যেহেতু আমি আপনাদের পুরো কোর্সের মধ্যে মেন্টর হিসেবে ছিলাম, পুরো কোর্সের মধ্যে যেহেতু আমি আপনাদেরকে ছিলাম, অ্যাটলিস্ট যেন আপনাদেরকে চিনে রাখতে পারি। কখনো সামনে আসলে হঠাৎ করে যেন আমি মানে অপ্রস্তুত না হয়ে যায়, আমার স্টুডেন্টকে দেখে যেন আমি চিনতে পারি। তো এই জিনিসটা আমি চাইবো আজকের ক্লাসে। এবং নেহায়াতি যাদের প্রবলেম আছে তারা অন্য হিসেব, বাট একটু চেষ্টা করবেন যেন আপনাদেরকে দেখা যায়, ভিজিবিলিটি যেন মেনটেন করা যায়। এবং তারপরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি, যে লিটারেচারের যে ক্লাস সেটা যদি হয় তাহলে হবে, আর যদি লিটারেচারের ক্লাস না হয়, আমি জানি না আসলে এখানকার যে প্ল্যান কি আছে। আমার খুব খুব সম্ভবত লিটারেচারের ক্লাসের ব্যাপারে যেহেতু আমাদের কন্টেন্টে কিছু বলা নাই, সেজন্য আমি ধরে নিচ্ছি যে আজকের ক্লাসটাই আমার শেষ ক্লাস। তো সেক্ষেত্রে ইট ওয়াজ কি বলে, ইট ওয়াজ আ গুড জার্নি উইথ ইউ অল, এবং আই এনজয়েড দ্য জার্নি ওভারঅল। সেক্ষেত্রে আজকের যে ক্লাসটা আছে সেই ক্লাসের মাধ্যমে যদি আমরা কোর্সটা শেষ করি, সেক্ষেত্রে আপনাদের যে 27শে ডিসেম্বর অ্যাসাইনমেন্টটি ছিল, সেটার মাঝে সাথে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের পুরো প্ল্যানটাও কমপ্লিট হয়েছে আমাদের। এবং এর আশেপাশে আমরা, মানে এরই সাথে সাথে আমরা যে বিসিএস এর পুরো জার্নিটা আছে, সেই জার্নিতে একটা থরো আইডিয়া পেয়ে গিয়েছি। তো সেই জার্নিতে থরো একটা আইডিয়া পেয়েছি, যেটা আশা করছি যে আমাদের মানে পরবর্তী যে জার্নি গুলো আছে, সেই মানে পরবর্তী, শুধু বিসিএস না, বিসিএস থেকে শুরু করে পরবর্তী যেই জায়গাগুলো আছে সকল জায়গার মধ্যে আসেন স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এছাড়া থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু। তাহলে যদি আমরা বলি যে এই জায়গাতে আমরা যতটুকু আসলে দেখতে পেরেছি বা যতটুকু বুঝতে পেরেছি, চাকরি পরীক্ষার সিলেবাসটা সম্পর্কে অনেকটুকুই আইডিয়া হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আশা করছি আপনারা সিলেবাসটা দেখেছেন এবং সিলেবাসটা বোঝার মানে সামর্থ্য হয়েছে আপনাদের, তাই তো? এবং আজকে আমরা যে লেকচারটা আছে সেই লেকচারের মধ্যে আমরা ভোকাবুলারি যে পার্টটা আছে সেই পার্টটা শেষ করার চেষ্টা করব। এবং আপনারা যারা কনগ্রাচুলেশন বলছেন, আমি এই কথাটা আসলে এখন পর্যন্ত খুব একটা কাউকে তেমন করে বলি নাই। খুব একটা বেশি বলার ইচ্ছাও হয়নি, কারণ সবার আশেপাশে খুশি দেখে আমি আসলে কিছু বলছিলাম না। বাট স্টিল দিস ইজ নট দ্য এন্ড। মানে আমার কাছে বিশ্বাস হয় না যে এটা এন্ড, কারণ আমার যে বিসিএস এর রেজাল্ট, আমি আলহামদুলিল্লাহ কাস্টমসে হয়েছে একবার, ট্যাক্সে হয়েছে একবার, বাট দিস দিস ওয়াজন্ট ডিজায়ার্ড বাই মি। আমি আসলে এটা চাইনি, সত্যি কথা বলতে গেলে। অ্যাচিভমেন্ট আমি এতটুকুই, মানে আমি খুশি এতটুকু কারণে, কারণ আমি যে মানে যে ভদ্র মহিলার কাছে পড়েছিলাম, আমি আপনাদেরকে খুব সম্ভবত শেয়ার করেছিলাম, আমি যে ভদ্র মহিলার কাছে ভাইবা দিয়েছি, সেই ভদ্র মহিলার কাছ থেকে যে আমি একটা চাকরি নিয়ে আসতে পেরেছি, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, এটা আমার কাছে বিশ্বাস হয়। এবং ইনফ্যাক্ট যারা ভাইবার, মানে ইনফ্যাক্ট আমাদের যে শাহজাহান আলী মিলন স্যার আছে, সেই মিলন স্যারও আমাকে বলছিলেন যে আপনার কি বলে, যে এখান থেকে একটা চাকরি যে পেয়েছে অনেক কিছু, মানে এমন একটা অবস্থা। তো সেজন্য আপনার দেখা গিয়েছে যে, এবং মানে তিনি আসলে, তাকে মাদার অফ নন ক্যাডার বলা হয় সবকিছু মিলিয়েই। তো সেজন্য আমি মানে নিজে আসলে এতটুকুতে অ্যাচিভমেন্ট বলতে পারবো যে ওনার কাছ থেকে আমি খালি হাতে ফিরি নাই, এতটুকু। এবং এই খালি হাতে না ফেরার জন্য আমাকে রিটেনে যে পরিমাণে ফাইট দিতে হয়েছে, আমি বিশ্বাস করি যদি উনি আমার ভাইবা বোর্ডে না থাকতেন, তাহলে হয়তো বা আমি আম, আহ, আরো অনেক অনেক দূর হয়তো বা আমার মানে যাওয়ার সম্ভাবনা ছিল। কারণ মানে থাকে না যে রিটার্নের নাম, মার্কসটা ওই রকমই বলা, মানে রিটার্নে আমাকে ওই রকমই টানতে হয়েছে, কারণ ওনার হাতে 110-এর বেশি ওঠে না ভাইবাতে। যেখানে 150-60 দিয়ে অনেক টিচার দেয়, যেখানে 130 থেকে সবাই শুরু করে, তিনি 110-এর বেশি দেয় না। যেখানে 0.5-এর ব্যবধানে এত এত পার্থক্য হয়ে যায়, সে জায়গার মধ্যে আমার সাথে যদি কারো 10, 15, 20, 25 নাম্বারের পার্থক্য হয়ে যায়, সেটা আমার টানতে, আমার রিটার্নে কি পরিমাণে ভালো করতে হয়েছে বা রিটার্নে কি পরিমাণে আমি এগিয়েছিলাম, এটা আসলে আমি বুঝতে পারছি। এবং সত্যি কথা বলতে গেলে আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আপনাদের স্যার হয়তো বা যদি একটা ভালো বোর্ডে পড়তো, তাহলে প্লেসের মধ্যে থাকার সম্ভাবনা খুবই বেশি ছিল। ঠিক আছে। এবং এই জন্য আমি এখনো থামতে চাচ্ছি না আর কি, কারণ আমার নিজের প্ল্যান ছিল যে আমি ইনভেস্ট করবো আমার 3টা বছর। 3টা বছর আমি 3টা বিসিএস হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আমার এরপরে আর প্ল্যান ছিল না। বাট স্টিল, যখন দেখলাম যে আসলে এই জায়গাটার মধ্যে আমাকে
আপনাদের ভাইবা পুরো এক্সপিরিয়েন্সটা আমি বলেছি। তো এই জায়গাটার মধ্যে যখন মানে আমার সবকিছু ফেভারের মতো যখন যায় নাই, এখানেই তো ছিল। আপনি নিয়ে নিয়ে গেছিলেন, কি বলেন, পরে দেখেন নাই? দেখেন তো, এটা নাকি? তো এই জাতীয়, হ্যাঁ, নাম বলা যাবে, ওনার নাম আমি প্রাউডলি বলতে পারবো, সিদ্দিকা খানম ওনার নাম। ইনফ্যাক্ট আমার নিজের প্ল্যান ছিল, আমার যখন ভাইবা শেষ হয়েছে, তার নামে একটু সার্চ দিয়ে দেখবেন, সিদ্দিকা খানম। তার নামটা একটু লিখে বিসিএস এর যে কোনো গ্রুপে একটু সার্চ দিয়ে দেখবেন, দেখবেন তার ব্যাপারে কি কথা আসে। তো এই ভদ্রমহিলা আসলে আমাকে, মানে যখন আপনার ইয়ে করেছে, আমি ভাইবা বোর্ড যখন আমি দিয়েছি, আমি মানে ইনফ্যাক্ট আমার ভাইবা শেষে আমি চাচ্ছিলাম যে আমি কোন একটা প্রেস কনফারেন্সে মানে আমি সাংবাদিকদের সাথে কথা বলি, কারণ এটা ওনারা যে কাজটা করেছে সে কাজটা আমার জন্য, মানে আমার সাথে আসলে খুব একটা জাস্টিস করা হয়নি, কারণ এটা আসলে ইয়ে ছিল আর কি, প্রহিবিটেড ছিল, মানে তারা, আমি কোন ভার্সিটি থেকে পড়েছি, আমার বাসা কোথায়, আমি মানে থাকে না যে এই জাতীয় জিনিসগুলো, তুমিও কুমিল্লা আমিও কুমিল্লা, যাও তুমি প্রশাসন ক্যাডার, ও তুমিও কুড়িগ্রাম আমিও কুড়িগ্রাম, যাও তুমি ফরেন ক্যাডার। এরকম হাজার হাজার হয়। তো ইনফ্যাক্ট আপনাদের ভাইবা কোর্সের ব্যাপারে আমরা যে কথা বলছি, আমাদের শাহজাহান আল মিলন স্যার আছেন, তিনি ইতোমধ্যে প্রাইমারিদের ভাইবা নিয়ে কাজ করছেন, এবং বিসিএস এরও ভাইবা পরবর্তীতে আমরা পানি না, হ্যাঁ, তাহলে বিসিএস এরও পরবর্তীতে ভাইবা আমরা লঞ্চ করার চেষ্টা করছি। সেই স্যার বলছিলেন যে সজল অনেক দূরে গিয়েছো, হয়তো বা প্লেসে থাকতে তুমি, তো এই কথাটা আসলে আমার কাছে অ্যাচিভমেন্ট ছিল, দুনিয়া শেষে মানে দিনের শেষে এটা অ্যাচিভমেন্ট ছিল। এবং এটা আসলে সত্যি কথা, আমি একটু মেনে নিতে কষ্ট হয়েছে, কারণ আমি যদি আমার অ্যাবিলিটি দিয়ে আমি শেষ করতে পারতাম তাহলে হতো, কিন্তু যেখানে একটা মানুষ আমাকে পা দিয়ে আটকে রেখেছে, আমার পাটা বেঁধে যদি আমাকে বলা হয় যে যাও দৌড় দৌড় দাও, তাহলে কি ভালো হবে বলেন? যদি মানে পা না বাঁধা থাকতো তাহলে হয়তো বা দৌড় দিয়ে আমি যেতে পারতাম। এই ভদ্রমহিলা তো মানে আমাকে একেবারে ভাইবা বোর্ডে 25 মিনিটের মধ্যে উনি 20 মিনিট আমাকে প্রাইভেট নিয়ে মানে যাতায়াত কথা বলেছে, এবং আই ওয়াজ দ্য টপার। এবং এই জায়গার মধ্যে আমি 41তম বিসিএস এর মধ্যে যখন আমি ভাইবা বোর্ডে ঢুকেছিলাম, সেখানে কিন্তু আমাকে কোয়েশ্চেনটা শুরুই করা হয়েছিল ভেরি গুড বলে, এবং সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মনে আছে আপনাদের? আমাকে কোয়েশ্চেনটা শুরুই করা হয়েছিল ভেরি গুড বলে। সেই জায়গায় ক্লিক করলো না, আমি জানি না কেন, সামহাউ মানে দ্যাট ওয়াজ হ্যাপেন্ড। তো তারপরে 43তম বিসিএস, এবারটা একেবারে ধরা, মানে একেবারে ধরা যে ব্যাপারটা, আসলে তিনি এই কথাটা বলেছেন, তো সেই জন্য যারা কনগ্রাচুলেশন জানাচ্ছেন, আপনারা আমার খুবই কাছের স্টুডেন্ট বলে আমি আসলে ব্যাপারটা আপনাদেরকে বলছি, ইউ আর লাইক মাই ফ্যামিলি। তো সেক্ষেত্রে আমি এই কথাটা আপনাদের সাথেই খোলাস করছি, এই কারণে আমার সত্যি কথা বলতে এটা ডিজায়ার ছিল না, এবং আমি বিশ্বাস করি আরো আরো দূর পর্যন্ত আমি যাব, ঠিক আছে ইনশাল্লাহ। এবং যদি না যেতে পারি, চেষ্টা তো করতে পারবো। তো আমি যদি এখনকার, আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না, আমি আপনাদের সাথে কি বলছি, আমার কোনো প্ল্যান ছিল না তো। আপনারা জানেন আমার ইনভেস্টমেন্ট শেষ হয়ে গিয়েছে, আমার ইনভেস্টমেন্টের যে সময়টা ছিল সেটা আমার শেষ হয়ে গিয়েছে, বাট স্টিল আই হ্যাভ 44 বিসিএস, আই হ্যাভ 46 বিসিএস। তো সেক্ষেত্রে অবশ্যই 46 বিসিএস এর যদি এখন আমি মাইন্ড সেট করি নাই যে 44-এ আমি শেষ করব কিনা, বাট যদি মাইন্ডটাকে ওইভাবে ফিক্স করি তাহলে কিন্তু আপনাদের কম্পিটিটর আমিও হতে পারি, ঠিক আছে? তো সেই জন্য ইনশাআল্লাহ সবাই মিলে গুড নিউজটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর যদি মানে ওই রকম আল্লাহ পজিটিভ কিছু দিয়ে দেয়, মানে আমি যেটা ডিজায়ার করি সেই জাতীয় কিছু থাকলে, তো অবশ্যই আপনারা জানতে পারবেন। তো সেক্ষেত্রে আম, আজকের ক্লাসটা এখানেই শুরু করি। অনেক দূর তো যাবো স্যার, কিন্তু কিছু কিছু সময় ইনশাল্লাহ, মানে কিছু কিছু সময় আসলে হয় কি যে হয়তোবা সৃষ্টিকর্তা পরীক্ষা নিয়ে দেখেন, আল্লাহ হয়তোবা পরীক্ষা নিয়ে দেখেন মাঝে মধ্যে, আমি বিশ্বাস করি আমার অনেক পরীক্ষা দিতে হয়, আমার লাইফে অনেক পরীক্ষা দিতে হয়, খুব সহজে আমি কোনো কিছু পেয়ে যাই না, একটু কষ্ট করে পেতে হয়, এবং আই এম ভেরি মাচ প্রাউড অফ ইট। মানে যদি সহজে কোনো কিছু পেয়ে যেতাম তাহলে সেটা হয়তোবা মর্ম বুঝতাম না। তো সেজন্য হয়তোবা আমি আমি এটা যথেষ্ট পরিমাণে আই এম ভেরি মাচ, কি বলে, যে আমার ধৈর্য ধরতে কোনো সমস্যা নাই। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, একেবারে আসলে আমি যেই ট্রমাটার মধ্যে এতদিন ধরে ছিলাম, সেই ট্রমাটা আমার বেড়ে গিয়েছে, মানে ওনার ভাইবা বোর্ডের যে 20 মিনিট 25 মিনিট উনি যে কাজগুলো আমার সাথে করেছেন, মানে উনি যা করেছেন দ্যাট ওয়াজন্ট, মানে এটা একটা আহ, ওই পজিশনে থেকে, এবং দোয়া করি আপনারা মানে এই ইনজাস্টিসের মধ্যে না পড়েন, এই ইনজাস্টিসের মধ্যে না পড়েন, মানে থাকে না যে এই ইনজাস্টিসের মধ্যে আপনারা কেউ না পড়েন, মানে এটা প্রচন্ড পরিমাণে দোয়া, কারণ একটা বিসিএস যখন একটা স্টুডেন্ট দেয়, সে জায়গার মধ্যে তার ক্যালিভার, তার পোটেনশিয়াল, সেটাকে জাজ না করে যদি জাজ করা হয়, সে আম, মানে এক্সটার্নাল ফ্যাক্টর, সে এই জায়গা থেকে পড়েছে, আমি তো এই জায়গায় টিচার ছিলাম, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পারবে না, কে পারবে, এই জাতীয় যে জায়গাগুলো আছে। এবং ইনশাল্লাহ যদি আহ কখনো পিএসসি চেয়ারম্যান লেভেলে যাই, বা কখনো ভাইবা বোর্ডের সদস্য হই, কখনো অ্যাটলিস্ট আমার ভার্সিটি স্টুডেন্টদেরকে আমি প্রায়োরিটি দিব না, এটা শিওর থাকেন। আমার ভার্সিটি স্টুডেন্টদেরকে, ইনফ্যাক্ট আপনারাও আমার স্টুডেন্ট, অবশ্য আপনার বয়স তো আমার কাছাকাছি, এতটুকু বলতে পারি আমি অ্যাটলিস্ট এই কাজটা করতাম না, এই বয়সে আমার মধ্যে এতটুকু সিনসিয়ারিটি আছে, এই বয়সে আমার মধ্যে এতটুকু অ্যাটলিস্ট নিজের প্রতি বিশ্বাস আছে, যে এই ফেভারটা আমি হয়তো বা আমার জায়গায় করতাম না।
যাই হোক, ইটস নট ফেয়ার। তাহলে আজকের যে ক্লাস আছে সেই ক্লাসের মধ্যে আমরা টুকটাক কিছু কি বলে দেখে ফেলবো আর কি, ভোকাবুলারি দেখে ফেলবো, ভোকাবুলারি এবং ফরেন ওয়ার্ডস, সিনোনিম অ্যান্টোনিম, তাই তো? অবশ্যই অবশ্যই দোয়া, আপনারা অবশ্যই দোয়া করবেন, আমিও তো দোয়া করছি অবশ্যই। তো সেক্ষেত্রে খুব ভালো করে চেষ্টা করবেন, এবং দিনের শেষে এই কথাটা একটু মাথায় রাখবেন যে আপনাদের স্যারই কিন্তু আবার ফাইট করতে রাজি আছে, যে অলরেডি 3-4 বছর ফাইট করে এসছে। তো আপনারা কেন ফাইট করতে পারবেন? আপনারা তো নতুন, তাই না? আপনাদের তো ঝাঁজটাই অন্যরকম আছে। তো আপনারা যদি ফাইট এখন না করেন তাহলে ফাইট কে করবে? অবশ্যই আপনাদের ফাইট করতে হবে এখন। এই যে সময়টা আছে, এই সময়ের থেকে বিশ্বাস করেন, আমি যদি পড়ালেখা করিও আমি 1 সপ্তাহের বেশি পড়বো না। আমার বিসিএস এপ্রিলের জন্য আমি 1 সপ্তাহের বেশি পড়বো না। 1 সপ্তাহের বেশি টাইম আমি দিব না এই জায়গার মধ্যে। যদি আমার হয় হবে এর মধ্যে। আর প্রিলি হচ্ছে সব থেকে আনপ্রেডিক্টেবল একটা পরীক্ষা। আমি প্রিলিতে পাশ করেন আর ফেল করেন, এটা মানে একেবারেই সৃষ্টিকর্তার উপরে। আপনি কখনোই মানে বলতে পারবেন না প্রিলি দিয়ে, অনেক হিসেব থাকে এখানে। বাট রিটার্নটা হচ্ছে আপনার মোটামুটি ভালো হলে হয়তো বা ক্যাডার হওয়ার একটা সুযোগ থাকে। তো সেজন্য বলছি যে এই সময়টা যেটা আছে, এই সময়টা অবশ্যই একটু সর্বোচ্চ মানে চেষ্টাটা করবেন, ইনশাআল্লাহ যেন ইয়ে মানে করতে পারেন, মানে কি বলে যে ওভারকাম করতে পারেন। এবং আরেকটা কথা, যদি ভাইবা বোর্ড পর্যন্ত যান আর এইরকম কখনো মানে কি বলে যে ডিসক্রিমিনেশনের শিকার হন, বেরো একটু স্পিক আপ করবেন, একটু বলার সাহস করবেন। আমি বলার সাহস করেছিলাম, বাট আমার ঝামেলাটা যেটা হয়ে গিয়েছিল কি, যে আমার মা তখন আমার সাথে ছিলেন। তো আমার মা আসলে আমাকে আটকে দেন, কারণ আমার বাবা একটা প্রেস্টিজিয়াস পজিশনে আছেন। তো এখন আমি যদি একটা প্রেস কনফারেন্স করি বা কোনো কিছু একটা করি, সেটা আসলে তখন হয়তো বা আমার বাবার উপর একটা ইম্প্যাক্ট করতে পারতো, যে ওনার ছেলে এটা। তো এই যে জাস্ট ইমোশনালি ব্ল্যাকমেলটার জন্য আমি হয়তো বা কোনো স্টেপ নিতে পারি না। আমি কিন্তু ওখান থেকে চুপ করে চলে আসার ছেলে ছিলাম না। আমি ইনশাল্লাহ অবশ্যই মানে সেই জায়গার মধ্যে আমি স্পিক আপ করে আসতাম। আমার বিসিএস এর দরকার নাই, এটা আমার কোনোভাবেই দরকার ছিল না, কোনোভাবেই আমার দরকার নাই। তো সেক্ষেত্রে আমার দরকার কোনটা, যে আমার ডিগনিটি, আমি যেটা ডিজার্ভ করি সেটা যদি আমাকে দাও, দিতে পারো, নয়তো তুমি আমাকে ডিজার্ভ করো না, এতটুকু আমি বুঝতে পারি। তো যদি এরকম কখনো সিচুয়েশন হয়, ভাইবা বোর্ডে যেতে পারেন বা যে কোনো একটা সিচুয়েশনে যেতে পারেন, ওই জায়গার মধ্যে বেয়াদবি না করে বেরো একটু মানুষের সাথে জানানোর চেষ্টা করবেন। যেমন আমি ওনার নামটা আপনাদেরকে বলে দিচ্ছি, কারণটা কি, কারণ আমি ওনার মানে আমি কিছু করতে পারি নাই তখন, আর এখনো আমি ইনফ্যাক্ট কিছু করতে পারবো না। কারণটা কি জানেন? ওই যে আমাকে একটা মূলা ঝুলিয়ে দিয়েছে, একটা না দুটো মূলা ঝুলিয়ে দিয়েছে, দুটো বিসিএস এ তো আমার দুটো একটা পজিশন আছে। তো ওই যে এখন ওই জায়গার মধ্যে আমি তো এখন কিছু করতে পারবো না, কারণ আমি তো জানি যে আমি মানে কে চায় বলেন? এতদিন ধরে আমি করেছি, আমার ফ্যামিলি তো নিশ্চয়ই বলবে যে আরে বোকামি করো না, চুপ চুপ করে বসে থাকো, মানুষ চাকরি তো পায় না, তুমি এত ভালো কিছু পেয়েছো তারপর আবার করছো কেন? থাকে এরকম। তো সেই জন্য হয়তোবা আমার সাহসটা করেও আমি হয়তোবা খুব একটা বেশি দূর মানে ওইরকম করতে পারি নাই। বাট আপনাদের ব্যাপারে বলছি যে একটা জায়গায় এখন যদি হয়, যেমন আমার সাথে যেটা হয়েছে, আমি যদি করতে পারতাম তাহলে হয়তোবা তাদের টনকটা নড়ে যেত। এবং আমি যদি করতাম একটা জিনিস, আমি শেষ পর্যন্ত যেতাম, একেবারে শেষ পর্যন্ত। আমার মানে আমার কোনো কিছু অর্ধেক হয় না, কোনো কিছু আমি অর্ধেকে ছাড়তে পারি না, একেবারে হয় ওনাকে মেম্বার থেকে আমি মানে থাকে না যে একেবারে শেষ পর্যন্ত দেখতাম, সেটার জন্য আমার যা খুশি তাই হোক। বাট ওই শেষ পর্যন্ত দেখার সিচুয়েশনটা আমার ছিল না, কারণ আপনাদেরকে আমি বলেছি। তো এই জন্য আমি বলছি যে জিনিসটা, যে যাই হোক না কেন লাইফে অ্যাটলিস্ট ফেয়ার থাকার চেষ্টা করবেন। যদি আপনি সৎ থাকেন বা আপনি যদি আপনার জায়গায় সলিড থাকেন, ওই সাহসটা দেখাবেন বলার জন্য। এমন অনেক হয়েছে যে আপনার না বলার কারণে হয় কি, যে ওই ইনজাস্টিসটা অনেকের মধ্যে না হলে, এই যে এটা রুল কেন হয়েছে বলেন তো, যে তুমি কোন জেলায় পড়েছো, তুমি কোন জেলায় পড়েছো, সেই মানে তুমি কোন জেলায় থেকেছো সেই জেলার সম্পর্কে জিজ্ঞাসা করা যাবে না। কেন জিজ্ঞাসা করা যাবে না? কারণ এভাবে ভুরি ভুরি ক্যাডার হয়। তোমার ফার্স্ট চয়েস যেটা, সেই ডিপার্টমেন্টের যিনি চেয়ারে বসে আছেন, যিনি ভাইবা নিচ্ছেন, তিনি সেই ডিপার্টমেন্টে আছেন। ফার্স্ট চয়েস যেটা তোমার, সেই ডিপার্টমেন্টের একজন লোক তোমার ভাইবাটা নিচ্ছেন। নিঃসন্দেহে তোমার মার্কস বেড়ে যাচ্ছে, যে তুমি তো আমার ডিপার্টমেন্টে আসতে চাও। তো এই জাতীয় জিনিসগুলো হয়, ঠিক আছে? এখন কথা হচ্ছে, কিন্তু চাকরি পাওয়া আপনাদের হাতে। চাকরি পাওয়া আপনাদের হাতে। আপনি প্রিলি পাস করতে পারবেন, রিটেন পাস করতে পারবেন, ভাইবা পর্যন্ত যেতে পারবেন, এতটুকু আপনি অ্যাটলিস্ট বলতে পারেন যে আপনি করতে পারবেন। আর সত্যি কথা বলতে গেলে, যে পরিশ্রমের যে গল্পটা, সেই পরিশ্রমের গল্পটা মোটামুটি এরকমই ছিল, যে ব্যথা হওয়ার আগ পর্যন্ত পড়ালেখা থামার মানে কোনো প্রশ্নই আসে না। এবং এই সময়টাকে এতটুকুই গুরুত্ব দিবেন, এতটুকুই প্রায়োরিটি দিবেন, যে যেন সর্বোচ্চ চেষ্টা করতে পারেন। এবং আপনার পড়ার টেবিলে, আমার পড়ার টেবিলে কি হয়েছে জানেন? আমার হাতগুলো যে আছে না, আমার হাতের ঘাম, বললে হয়তো বা আপনারা মনে করবেন যে স্যার কি বানিয়ে বলছে নাকি। আমার হাতের ঘামের একটা আস্তর পড়ে গিয়েছে আমার পড়ার টেবিলে, এখনো আছে সেটা, জানেন? আমার পড়ার টেবিলে আমি যে হাত যে রেখে পড়তাম, ওই পড়ার টেবিলে হাতের ঘামের একটা আস্তর রয়ে গিয়েছে। তো এই জাতীয় জিনিসগুলো কিন্তু হয়ে যায় পড়ার টেবিলে। তো
তো আপনার পড়ার টেবিল যেন জানে আপনার পড়ার মানে আপনি আসলে কি করেছেন, আপনার আসলে সঙ্গীটা কতক্ষণের কি ছিল। এবং বলে রাখা ভালো, আমি দুটো ভাইবা দিয়েছিলাম, দুটো মক ভাইবা দিয়েছিলাম। আমি আহ, মানে বেশ ভালো করেছিলাম আর কি, আমি সেকেন্ড হয়েছিলাম, মানে আমি মোটামুটি হাজার খানেক স্টুডেন্টের মধ্যে আমি সেকেন্ড হয়েছিলাম মক ভাইবাতে। তো এবং সেটা খুব দামি দামি প্রতিষ্ঠান থেকে। তো আহ, আসলে এরপরে আর কি মানে একটু খারাপই লেগে যায় যে, যাই হোক বাদ দেন। তাহলে যদি আমরা বলি যে সিনোনিম এবং অ্যান্টোনিমের ব্যাপারটা, সিনোনিম, তো হোয়াট ডাজ দ্যাট মিন? সিনোনিম হচ্ছে কোন একটা সমার্থক শব্দ। আমরা ইংরেজিতে যখন বলি, ইংরেজিতে সাধারণত সমার্থক শব্দকে, বাংলায় যেটাকে সমার্থক শব্দ বলা হয়, ইংরেজিতে সেটাকে সিনোনিম হিসেবে বলা হয়। তাহলে ইংরেজিতে সিনোনিম বা সমার্থক শব্দ, আমরা প্রতিনিয়ত একটা কোয়েশ্চেন করে থাকি যে স্যার সমার্থক শব্দ বা সিনোনিমের যে ব্যাপারটা আছে এই ব্যাপারে তো আমরা অনেকটা কাঁচা, কিভাবে মুখস্থ করব বা কিভাবে কি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়িয়েছিলাম, আপনাদের মনে আছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে পড়িয়েছিলাম, কিভাবে পড়িয়েছিলাম? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে কোনো একটা শব্দের সাথে রিলেট করে যখন আরো একটা শব্দ আমরা মনে রাখতে পারি, সেই টেকনিকটা দেখেছিলাম না আপনাদেরকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের। সেক্ষেত্রে যদি আপনি বলেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেভাবে পড়েছি ঠিক তেমনি সিনোনিম সেভাবে পড়বো, অর্থাৎ আমাদের মাথায় যে শব্দগুলো আছে, যে জিনিসগুলো আমাদের মাথায় ইতোমধ্যে গেঁথে আছে, সেই জিনিসের সাথে রিলেট করে একটা শব্দকে মনে রাখার চেষ্টা করব। এবং দ্যাট ইজ দ্য প্রপার ওয়ে অফ লার্নিং এ নিউ থিং। যে কোনো একটা জিনিস, ফর এক্সাম্পল যদি আপনি বলেন যে ক্যালকুলেটর আবিষ্কার করেছে কে? জন ভন লিভানিজ। আমি মনে রাখেছি কিভাবে জানেন? আমার একজন আত্মীয় আছেন, তার নাম হচ্ছে লিভা। তিনি যদিও অলস না, আমি তাকে অলস ধরে নিয়েছি, আমি চিন্তা করতাম যে তিনি তো অলস, তো তার ক্যালকুলেটর বানানোর প্রয়োজন, মানে তার ক্যালকুলেটর প্রয়োজন হয় কারণ তিনি হিসাব করতে কাঁচা, মানে হিসাব করতে তো সময় লাগবে, এই জন্য তিনি ক্যালকুলেটর বানিয়েছেন, এই জন্য তার নাম হচ্ছে জন ভন লিভানিজ। লিভা ক্যালকুলেটর বানিয়েছেন। এই চিন্তা করে একটার সাথে আরেকটা রিলেট করে, মানে ভিজুয়ালাইজ করে জিনিসটাকে যদি মনে রাখতে চান, জিনিসটা খুবই ইফেক্টিভ হয়। আর সাধারণ জ্ঞানে কাঁচা, যিনি বলছেন সুমন, সাধারণ জ্ঞান আসলে খুব একটা এই জায়গাটায় আসলে কাঁচা হওয়ার সুযোগ নাই। তো এটা তো পড়লে আপনি ভালো করতে পারবেন, সাধারণ জ্ঞানে কাঁচা হওয়ার কোনো সুযোগই নাই। আপনি এটা পড়েন না তাই ভালো করতে পারছেন না, পড়তে হবে, এটা প্রতিনিয়তই পড়তে হবে, এটা চর্চার জিনিস সাধারণ জ্ঞান। এটা মানে খুব একটা বেশি কঠিন কিছু না, সাধারণ জ্ঞান হচ্ছে জাস্ট একটু চর্চা, আর আননেসেসারি জিনিসগুলো স্কিপ করে নেসেসারি জিনিসগুলোতে ফোকাস করা। যে আঙ্গিকে প্রশ্ন হয় সে আঙ্গিকে পরীক্ষার প্রিপারেশনটা নেওয়া। তাহলে সিনোনিমের মধ্যে যদি আমি বলি, সেটা হচ্ছে কি, প্রথম ওয়ার্ডটা আছে অ্যাপল। অ্যাপলটা হচ্ছে যদি আমরা বলি, স্যার তিনটার ক্লাস এখন ক্লাস কি সেম হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রিলিমিনারি মানে তিনটার যে ক্লাসটা আমি নিয়েছি, এই ক্লাসের টপিকটা আরো একটু বেশি ছিল, ভোকাবুলারি ছিল, স্পেলিং ছিল, এই জাতীয় অনেক কিছু ছিল, কিন্তু আজকে এই ক্লাসটা শুধু আপনাদের ভোকাবুলারি টপিক একই। তাহলে যদি আমরা বলি অ্যাপাল হচ্ছে মর্মাহত হওয়া বা আতঙ্কিত হওয়া, সেক্ষেত্রে আপনি যদি বলেন ডিসমে কথাটা, সেটাও কিন্তু সেটাও কিন্তু অ্যাপাল বা ডিসমে অর্থ কি? মর্মাহত বা আতঙ্কিত হওয়া, কোনো কিছুর ব্যাপারে আপনি যখন আতঙ্কিত হচ্ছেন। তাহলে এটাকে যদি সহজে মনে রাখতে হয়, সহজে মনে রাখতে পারি কিভাবে বলেন তো? অ্যাপাল কথাটার মধ্যে একটা জিনিস উচ্চারিত হচ্ছে, সেটা কি? কপালের মতো শোনা যায় না? হায় রে কপাল, আমরা যে বলি না হায় রে কপাল। কপাল কথাটা আমরা কখন বলি? যখন আমরা মর্মাহত হই না? এই যে আমি বলছি এই রে কপাল সিদ্দিকা খানম রে, এই যে কথাটা আমি বললাম, তাহলে এই কপাল কথাটাই তো হয়ে যায় আতঙ্কিত করা, তাই না? এবং সিমিলারলি এখন যদি আমরা বলি মেয়ে কথাটা আছে, এই মেয়ে, মেয়েরা সাধারণত বলে থাকে যে আজ মেয়ে হয়ে জন্মেছি বলে আমার কপাল খারাপ, তাই না? তাহলে অ্যাপাল যে কথাটি আছে সেটা ডিসমের সাথে রিলেটেড, এবং ডিসমে কথাটির অর্থ হচ্ছে আতঙ্কিত করা, অ্যাপাল কথাটির অর্থ হচ্ছে আতঙ্কিত বা মর্মাহত করা। সেক্ষেত্রে অ্যাপালের সিনোনিম হয়ে যাচ্ছে ডিসমে। ফ্র্যাঞ্চাইজ, ফ্র্যাঞ্চাইজ হচ্ছে ভোটাধিকার, এবং প্রিভিলেজ যে কথাটি আছে সেটাও হচ্ছে ভোটাধিকার। সেক্ষেত্রে যদি আপনি মনে রাখতে চান, কিভাবে মনে রাখতে পারেন? এই যে চাইছে কথাটি বলা হচ্ছে না, চাইছে, চাইছে, আমরা আঞ্চলিক ভাষায় কি চাইছে কোন কথাটাকে বলি? চেয়েছে কথাটাকে আঞ্চলিক ভাষায় কি বলি? চাইছে বলি না? তাহলে যদি আপনি বলেন যে চাইছে, কি চাইছে? ভোটাধিকার চাইছে। বর্তমানে বাংলাদেশে সব থেকে হট টপিক কি? ভোটাধিকার চাওয়া না? যে ভোটাধিকার চাই, আমরা আমরা ভোট দিতে চাই, আমরা নির্বাচনে কি কি যেন কথা বলে, যাই হোক, এই জাতীয় কথা বলে লাভ নাই। ভোটাধিকার তো অনেক দূরের জিনিস। নাগরিক অধিকার মানে থাকে না যে বেসিক নিড আমরা মানে নিশ্চিত করতে চাই। সেক্ষেত্রে ভিলেজের চাইছে যদি আমরা কথাটা বলি, চাইছে মানে কি? ভোটাধিকার চেয়েছে। এবং কারা চেয়েছে জানেন?
এই ভিলেজের মানুষরা, তাহলে ভিলেজের মানুষরা ভোটাধিকার চেয়েছে বা চাইছে, তাহলে ফ্র্যাঞ্চাইজ মানেও ভোটাধিকার, প্রিভিলেজ মানেও ভোটাধিকার। সেক্ষেত্রে রিলেট করে মনে রাখতে পারি যে ফ্র্যাঞ্চাইজ, প্রিভিলেজ। এরপর যদি আপনি বলেন অ্যাপেন্ডেড, অ্যাপেন্ডেড হচ্ছে যোগ করা। এবং আমি যে শব্দগুলো বলছি এই শব্দগুলোর পাশাপাশি হিন্ট গুলো একটু লিখে রাখবেন। হ্যাঁ, হিন্টগুলো লিখে লিখে রাখবেন কেন? কারণ এই হিন্টগুলো আপনাকে পরবর্তীতে শব্দটাকে মনে করতে বা ভিজুয়ালাইজ করতে খুব সাহায্য করবে, যে এই শব্দটার সাথে স্যার এই কথাটা বলেছিল বা এই কথাটা আমরা মনে রাখতে পারি। এবং এই জাতীয়, আমি তো ক্লাসে আপনাকে 2000 ভোকাবুলারি নিশ্চয়ই মুখস্থ করাতে পারবো না। তো আমি ক্লাসে যে কয়টা ভোকাবুলারি মুখস্থ করাতে পারবো বা যে কয়টা পড়াতে পারবো সেই কয়টার আদলে আপনি হাজার হাজার ভোকাবুলারি এভাবে মনে রাখতে পারবেন। জাস্ট আমি আপনাকে টেকনিকটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে সহজে আয়ত্ত করা যায়। তাহলে চাইছে মানে কি? প্রিভিলেজড। এবং আজকের ক্লাসটা খুব মজার হতে যাচ্ছে। হ্যাঁ, আজকের ক্লাসে খুব হাসি, মানে আপনি আপনারা হাসবেন অনেক। আপনি যদি খুব গম্ভীর মানুষ হন তাহলেও হাসবেন দেখবেন। তাহলে যদি আমরা বলি সেটা হচ্ছে কি, চাইছে মানে কি? ভোটাধিকার চাইছে, এবং ভিলেজের মানুষরাই ভোটাধিকার চেয়েছে। অ্যাপেন্ডেড যোগ করা, যেটাকে আপনি সিনোনিমে বলতে পারেন জয়েন্ট, যোগ করা। কিভাবে আমরা মনে রাখতে পারি অ্যাপেন্ডেড যোগ করা? অ্যাপ আছে না, গুগল প্লে স্টোরে যান না আপনারা, গুগল প্লে স্টোরে, তো একটা প্লে স্টোর থেকে যখন একটা অ্যাপকে আপনি যোগ করেন, অ্যাপকে যখন ডাউনলোড করেন তখন অ্যাপটা কি যোগ হয়ে যায় না আপনার মোবাইলের মধ্যে? নতুন একটা অ্যাপ হয়ে যায়। সেক্ষেত্রে অ্যাপেন্ডেড কথাটা হচ্ছে যোগ করা, এবং সিমিলারলি জয়েন্ট যোগ করা, নতুন একটা অ্যাপ আপনার মোবাইলে যুক্ত হয়েছে। অ্যাপেন্ডেড এর সিনোনিম হচ্ছে জয়েন্ট, এবং অ্যাপেন্ডেড হচ্ছে যোগ করা, জয়েন্ট হচ্ছে যোগ করা। মনে থাকবে তো আশা করছি। সিমিলারলি আপনি যদি বলেন অ্যালুরিং, মনে রাখতে পারি কিভাবে? এখানে কথাটা আছে ALLU বা আলু কথাটা আছে বাংলায়। আমরা ইংরেজিতে বাংলা টাইপ করি না আলু, ALLU বা আলু, ALU বলতে পারেন। আপনি চিন্তা করেন না আল্লু অর্জুনের কথা। আল্লু অর্জুনকে তো আমরা সবাই, একটা একটা নায়ক আছে কি জানি, তামিল নায়ক। তো তাকে, তার নাম আপনারা, আমরা তো অনেক সময় দুষ্টুমি করি আলু অর্জুন। তো এই যে আল্লু বা আলু, আলুটা দিয়েও আমরা এই অ্যালুরিংটা মনে রাখতে পারি। ALLU অ্যালিউরিং, সেটা হচ্ছে কি লোভনীয়, এবং আলুর সাথে মনে রাখতে পারি যেটাকে আপনি টেম্পটিং ও বলতে পারেন। তাহলে অ্যালুরিং কথাটার অর্থ যে লোভনীয়। কিভাবে মনে রাখতে পারি আমরা? যদি আমরা এটাকে মনে রাখতে চাই, খুব সহজেই মনে রাখতে পারি। আলুর তরকারি আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। কাচ্চি মাংসের মধ্যে যখন, সরি, কাচ্চির মধ্যে যখন আলু দেয় সেটা কিন্তু খুব মজা লাগে। আলুটা মজা লাগে না? লোভনীয় কিন্তু আলুটা। আলুর ফ্রেঞ্চ ফ্রাই আছে, আলুর যে কোনো থাকে না, যে আলুর কি বলে, আলু যে ভর্তা আছে, এর থেকে মজার আর কিছু আছে নাকি? আলু ভর্তা দুনিয়াতে। তো আলু ভর্তা কত মজার একটা জিনিস। তাহলে আলুর জিনিসটা লোভনীয়, তাই না? আলুর তরকারিটা লোভনীয়। সিমিলারলি আলুর তরকারিটা কোন অবস্থায় লোভনীয়? আলুর তরকারিটা টেম্পটিং বা টেম্পারেচার থাকা অবস্থায়, মানে গরম গরম লোভনীয়। বুঝতে পারছেন কোত্থেকে কই নিয়ে যাচ্ছি? টেম্পারেচার থাকা অবস্থায় বা টেম্পটিং অবস্থায়। সেক্ষেত্রে আলুর তরকারিটা গরম গরম যখন থাকবেন তখনই বেশি মজা লাগবে। তাহলে আলুর তরকারিটা টেম্পারেচার থাকা অবস্থায় বেশি মজা লাগে, তাই তো? এরপর যদি আপনি বলেন প্রভিসো, সেটা হচ্ছে কি? প্রভিসো হচ্ছে স্টিপুলেশন। প্রভিসোর যদি আপনি বলেন সেটা কি? প্রভিসো হচ্ছে যে কোনো একটা কিছুর শর্তকে বোঝায়। এবং মনে রাখতে পারেন কিভাবে আপনি চাইলে? প্রভিসো যে কথাটা আছে, প্রো ভার্সন কথা আছে না, যে কোনো একটা মোবাইলের বা যে কোনো একটা কিছুর প্রো ভার্সন বের হয় না অনেক সময়? যে আইফোন প্রো ম্যাক্স, সরি আইফোন ম্যাক্স প্রো, কি কি যেন আছে, আমি গ্যাজেটের ব্যাপারে খুব একটা বেশি অবগত না, যাই হোক, যাই হতে পারে। তো এই যে প্রো ভার্সন গুলো, প্রো জিনিসটা কিন্তু সচরাচর মানে লেটেস্ট কোনো কিছুকে বোঝায়। যেমন আমার যে বিদ্যাবাড়িতে যে আমার নামে ফাইলটা আছে, আমার আগের ফাইলের পরে নতুন যে ফাইলটা আছে সেই ফাইলের নামে এখানের একজন মানে আমাদের ক্লাসরুমে যে যারা থাকেন তাদের একজন লিখেছে জাহিদ স্যার প্রো। আমি পরে একদিন খুঁজছি জাহিদ স্যার প্রো মানে কি, এটা আবার কোন স্যার? পরে বলে স্যার আপনার নতুন ফাইল এখানে। তো আমি পরে বুঝলাম যে ওয়াও, কি মানে থাকে না যে হয়তো বা তারা খুব সুন্দর করে জিনিসটাকে নাম লিখেছেন যে জাহিদ স্যার প্রো। তার মানে কি, প্রো ভার্সন হতে গেলে নতুন কোন একটা শর্তের প্রয়োজন, তাই তো? যে কোনো একটা নতুন শর্তের প্রয়োজন প্রো ভার্সন হতে গেলে। তাহলে প্রো ভিশো হতে গেলে সেটা একটা শর্ত প্রয়োজন। না হলে আইফোন প্রো ভার্সনে নতুন কোনো শর্তই যদি না থাকে, নতুন কোনো ফিচারই যদি না থাকে, তাহলে কি প্রো ভার্সন হয়ে লাভ আছে বলেন? নতুন একটা ভার্সনে যদি কোনো শর্ত না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে তো সেটা হয়ে কোনো লাভই নাই। তাহলে প্রভিশন হচ্ছে কি? শর্ত, এবং স্টিপুলেশন হচ্ছে শর্ত।
মনে রাখবেন কিভাবে স্টিপুলেশন ও যে শর্ত, দেখবেন প্রো ভার্সন থেকে শুরু করে যে কোনো ভার্সনের যে কোনো শর্তাবলী বা ফিচার্স, একটা মোবাইলের যে ফিচার্স থাকে সেটা দেখবেন যে আপনার প্রথমে যে একটা লিফলেট ওটাকে কি জানি বলে, কি বলে, ম্যানুয়াল, যে ম্যানুয়ালের মধ্যে স্টেপল করা থাকে, মানে একসাথে সকল শর্তগুলো স্টেপল করা থাকে যে এভাবে এভাবে জিনিসটাকে চালাতে হয়। সেক্ষেত্রে স্টিপুলেশন জিনিসটাও হচ্ছে শর্ত এবং প্রভিসো হচ্ছে শর্ত, তাই তো? তাহলে এই জায়গাটা লেখা হয়েছে এভাবে। আম এসটিআর, আসসালামু আলাইকুম স্যার, প্রথম আপনাকে শুভকামনা। এতদিন আমরা ডিটেল করেছি, বাট স্যার আপনাদের সাবজেক্ট যদি ফাইনাল কোনো সাজেশন কতটুকু পড়তে হবে দরকার হতো, আপনাকে শুভকামনা। আচ্ছা, সাজেশন না, সাজেশন এটা আসলে পরীক্ষা আসুক, তারপরে আমি কিছু ব্যাপারে আমি আপনাদেরকে এর মধ্যে দিয়ে দেখি কি বলা যায়, কিন্তু সাজেশন আসলে ইয়ে করবেন, আমি এটা পরীক্ষার আরো কাছাকাছি আসুক। আর ইংরেজির আসলে কোনো সাজেশন থাকে না, ইংরেজি আসলে মোটামুটি একটু ডিটেইলে পড়তে হয়, হ্যাঁ, ইংরেজি খুব একটা সাজেশন দেয়া যায় না। বাট সাবজেক্ট গুলো আমি টপিক গুলো বলতে পারি, সেই টপিক গুলো আমি বলে দিব, আপনাদের সমস্যা নাই, মানে আমি আপনাদের গ্রুপেই বলে দিব, ঠিক আছে? তাহলে এর পরে যদি যাই, সেটা হচ্ছে কি ভেনারেট, সেটা হচ্ছে সম্মান করা, রেসপেক্ট, সম্মান করা। মনে রাখবেন কিভাবে আসেন। রেট কথাটা কি? রেট, রেট মানে কি? দাম। রেট যার বেশি তার সম্মান বেশি, তাই না? আগে পেঁয়াজের দাম ছিল 30 টাকা, খাটের খাটের নিচে পড়ে থাকতো। যখন পেঁয়াজের দাম হয়েছে 200 টাকা, তখন তো পারলে আলমারিতে ভরে রাখেন, তাই না? রেট বেড়ে গিয়েছে, সম্মান বেড়ে গিয়েছে, ভেনারেট সম্মান বৃদ্ধি। এবং রেসপেক্টও যে সম্মান, এটা আপনারা জানেনই। রেসপেক্ট মানে কি? কোনো কিছুর সম্মান দেয়া বা কাউকে সম্মান দেয়া। ইনিশিয়েটিভ উদ্যোগ, এন্টারপ্রাইজ উদ্যোগ। তাহলে ইনিশিয়েটিভের যে সিনোনিম এন্টারপ্রাইজ, এটা কিন্তু আপনারা জানেন, এটা আলাদা করে বলার প্রয়োজন নাই। ইনিশিয়েটিভের সিনোনিম হয়ে যাচ্ছে কি এন্টারপ্রাইজ, যে কথাটার অর্থ হচ্ছে কি উদ্যোগ। এক্সপোনেনশিয়ালি, এক্সপোনেনশিয়ালি কথাটাকে বোঝানো হয় কি, যে দ্রুত গতিতে একের পর এক পাওয়ারের উপরে পাওয়ার দিয়ে এক্সপোনেনশিয়ালি যখন একটা জিনিস বেড়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি বলেন 2 টু দি পাওয়ার 5, আপনি যদি বলেন 2 টু দি পাওয়ার 5, পাওয়ারের উপরে পাওয়ারের উপরে পাওয়ারের উপরে একেবারে টানা গুণ হতে থাকে না, একটার সাথে আরেকটা পাওয়ার, আরেকটার সাথে আরেকটা পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার, এভাবে যখন টানা গুণ হতে থাকে, সেটা হচ্ছে কি এক্সপোনেনশিয়ালি বা র্যাপিডলি, দ্রুত গতিতে যখন কোনো কিছুকে বেড়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি বলেন র্যাপিডলি, সেটাও দ্রুত গতিতে, এক্সপোনেনশিয়ালি কথাটাও দ্রুত গতিতে। এবং যদি আপনি সহজে এটাকে মনে রাখতে চান, এই র্যাপিডলিকে, র্যাপিডলি এমনিতেও আপনারা জানেন, কিন্তু তাও যদি কেউ না জানেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে র্যাপিডলি কথাটা এভাবেও মনে রাখতে পারেন যে খরগোশ আছে না, র্যাবিট, র্যাবিট, র্যাবিট কিভাবে দৌড়ায়? জোরে দৌড়ায় না? তাহলে র্যাপিডলি হচ্ছে কি প্রচন্ড পরিমাণে জোরে যখন কেউ দৌড়াচ্ছে, সেক্ষেত্রে র্যাপিডলি হচ্ছে কি দ্রুত গতিতে, এক্সপোনেনশিয়ালি কথাটাও হচ্ছে দ্রুত গতিতে। পেরিফেরি, শেষ সীমানা। বলেন তো টেকনিকটা কি বানাতে পারি? কারোর বুদ্ধি আছে দেখি, হ্যান্ড রেজ করে বলবেন তো, এখানে আমি কি টেকনিকটা বানাতে পারি পেরিফেরি। এবং ট্রাস্ট মি, আমরা যদি বলি আজকের ক্লাসে আপনি যেই কয়টা ভোকাবুলারি শিখবেন, সেই কয়টা ক্লাসের থেকে শিখে যাবেন ইনশাল্লাহ, আপনার বাসায় পড়তে হবে না, এতটুকু আমি বলতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে? ফারজানা বলুন স্যার। স্যার টেকনিকটা আপনারই। তাহলে আমি বলি, পেরিফেরি, এখানে ফেরিটা যদি ধরি, ফেরিতে হচ্ছে সচরাচর নদীতে করে যাওয়া হয়, আর নদীটা তো দেশের স্থল সীমানার শেষে থাকে। আর তাই এটা শেষ সীমানা বলতে পারি, যেহেতু স্থল সীমানার শেষ পর্যায়ে নদীর। ফেরি, আর ফেরি। মার্জিনাল এরিয়া, যেহেতু আমরা খাতায় মার্জিনটা দেই, সেটা তো সীমানা ভেরি গুড, ভেরি গুড। তাহলে মার্জিনাল এরিয়াসটা দিয়ে হচ্ছে কি হচ্ছে। শেষ সীমানা, খাতার শেষ হ্যাঁ। সীমানা আপনি মার্জিন দেন। এবং ফেরিতে ওঠেন কখন? একেবারে স্থলভাগের শেষ সীমানায় গিয়ে, শেষ প্রান্তে গিয়ে, তাই তো? জি স্যার। তাহলে পেরিফেরি হচ্ছে শেষ সীমানা, মার্জিনাল এরিয়াসটা হচ্ছে শেষ সীমানা। অথরিটারিয়ান, সেটা হচ্ছে স্বৈর শাসক। এবং অটোক্রেটিক, সেটাও হচ্ছে স্বৈর শাসক বা স্বৈরাচারী, অটোক্রেটিক। এবং অথরিটি যে ধরে রাখে সেই তো স্বৈরাচারী, অথরিটি যে ধরে রাখে সেই তো স্বৈরাচারী হয় সাধারণত। এবং অটোক্রেটিক যে কথাটা আছে সেটাও স্বৈরাচারী। মনে রাখতে পারি কিভাবে? স্বৈরাচারী যারা মানুষ আছে, তারা মানুষকে মানুষ মনে করে না, তারা মানুষকে কি মনে করে জানেন? মানুষ হচ্ছে অটো। আমি বলবো আর তারা হাসা শুরু করবে, আমি বলবো আর তারা গান গাওয়া শুরু করবে, আমি বলবো আমি চাবি দিব, তারা সবকিছু করা শুরু করবে। মানুষ হচ্ছে কি অটো। সেক্ষেত্রে অটোক্রেটিকও হচ্ছে স্বৈরাচারী, অথরিটারিয়ান হচ্ছে স্বৈরাচারী। অথরিটারিয়ানটা মনে রাখা সহজ, কারণটা কি? যে অথরিটি ধরে রাখে বা যে ক্ষমতা ধরে রাখতে পছন্দ করে, সেটাই তো অথরিটারিয়ান, এটা মনে রাখা সহজ। তাহলে এই পেজটা লিখে ফেলবেন যে ভেনারেট, রেসপেক্ট,
ইনিশিয়েটিভ, এন্টারপ্রাইজ, এক্সপোনেনশিয়ালি, র্যাপিডলি। তারপর যদি আমি বলি পেরিফেরি, মার্জিনাল এরিয়াস, অথরিটারিয়ান, অটোক্র্যাটিক। হয়েছে এটা? আপনাদের সবাইকে আনমিউট করে দিয়েছি, আপনারা যখন ইচ্ছা তখন আনমিউট করে কথা বলতে পারেন, হ্যাঁ? স্যার আমি ইনিশিয়েটিভ এটা লিখতে পারি না, এটা টেকনিকটা আমি খেয়াল করতে পারি না, একটু বলেন তো স্যার কোনটা আমাকে। ইনিশিয়েটিভ? হ্যাঁ। ইনিশিয়েটিভ কথাটা তো একটা উদ্যোগ। ইনিশিয়েটিভ এটা মানে এটা আসলে এটা কোনো টেকনিক আমি বলি নাই, এটা আসলে সহজ একটা জিনিস দেখে বলি নাই। তাও যদি আপনি ইয়ে করে ইয়ে করতে চান, মানে মনে রাখতে চান, ইনিশিয়েটিভ হচ্ছে কি উদ্যোগ, এবং এন্টারপ্রাইজও হচ্ছে উদ্যোগ। ইন ইন করতে যদি আপনি চান, কোন একটা কিছুর ইন করতে চান, আপনি ভেতরে ঢুকতে চান, উদ্যোগ নিয়েই তো আপনার ভেতরে ঢুকতে যাবে, তাই তো? উদ্যোগ নিয়েই তো ভেতরে ঢুকতে হবে, না হলে আপনি ভেতরে ইন করবেন কিভাবে? ইনিশিয়েটিভ, উদ্যোগটা ভেতরে ঢুকার সময় করতে হবে। এবং এন্টারপ্রাইজ, সেটাও উদ্যোগ, এবং এটাকে মনে রাখবেন কিভাবে? প্রাইস। প্রাইসটা কি? আপনি ভেতরে যে ইন করছেন, কোন উদ্যোগে ইন করছেন, প্রাইস পাবেন বলে। এন্টারপ্রাইজ স্যার উদ্যোগ, বলে এবং দেয়। ইনিশিয়েটিভ হচ্ছে উদ্যোগ। মাত্র বানালাম আমি, স্যার আমার এটার জন্য ইনভেন্টর মাথায় কিছু ছিল না, ঠিক আছে? ইনিশিয়েটিভ, ইন হচ্ছেন আপনি উদ্যোগ নিয়ে, প্রাইজ পাওয়ার জন্য মানে আপনি কোন একটা পুরস্কার পাওয়ার জন্য উদ্যোগের জন্য ভেতরে ঢুকতে চাইবেন, তাই তো? তাহলে লিখে ফেলেন। হয়েছে? অসাধারণ স্যার, আর স্যার মন থেকে লেখা যাবে শেষ। না। থ্যাংক ইউ সো মাচ জীবন। তাহলে এই জায়গাটা আমাদের হয়ে গিয়েছে। তারপরে যদি আমি বলি পারমিসিভ, স্বাধীন চেতা, লিবারেল, স্বাধীন চেতা। আপনাদের নর্মালি সব থেকে বেশি পারমিসিভ কে হয়? পারমিসিভ মা হয়, যে পারমিশন দিয়ে থাকে সবকিছুতে, যে এটা করি হ্যাঁ করো, সেটা করি হ্যাঁ করো। সেক্ষেত্রে পারমিসিভ হচ্ছে কি? স্বাধীন চেতা, যে আপনাকে স্বাধীনতা দেয়, পারমিশন দিয়ে থাকে, তাহলে স্বাধীন চেতা। এবং লিবারেল, সেটাও আপনি যদি মনে রাখতে চান, সেটাকে আপনি বলতে পারেন কি, আমাদের লিবারেশন ওয়ার, 1971 সালের যে লিবারেশন ওয়ার আছে না, আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই লিবারেশন ওয়ারের কথা যদি আপনি বলেন, সেটা হচ্ছে কি পারমিসিভ ও স্বাধীন চেতা। লিবারেশন ওয়ারের কথা চিন্তা করেও লিবারেল জিনিসটা স্বাধীনতা দিয়ে মনে রাখতে পারি। সাকাম, দাখিল করা, যেটাকে আপনি সাবমিট বলতে পারেন। মনে রাখতে পারেন কিভাবে? এখানে একটা এমবি আছে, এমবি কিনতে গেলে আপনার কাছে কি, যে *5000# এই জাতীয় জিনিসগুলোকে দাখিল করতে হয় না, সাবমিট করতে হয় না? আপনি যখন, আমার বাংলা লিঙ্ক আছে সেজন্য আমি জানি, অন্যান্য যে অপারেটর আছে তাদের হয়তো বা অন্য কিছু থাকে। সেক্ষেত্রে *5000# দিয়ে আপনি এমবি কেনার জন্য কিন্তু দাখিল করছেন। সেক্ষেত্রে সাকাম্বের পরে শেষে যেহেতু এমবি আছে, এমবি কথাটা দাখিল করার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এবং সাবমিট, ওই এমবি কেনার জন্য আপনি যখন বিভিন্ন যে কি বল আপনার প্যাকেজ গুলো যে এনশিওর করে আপনি যখন সেটা সাবমিট করছেন, সেটা হয়ে যাচ্ছে দাখিল করা। সাকাম্বের সিনোনিম হয়ে যাচ্ছে সাবমিট। মজার একটা জায়গা, এক্সটেম্পর এবং ইমপ্রম্পটু। কোন কোন লাইভে হয়তো আমি এটা বলেছি, দেখি কেউ বলতে পারেন নাকি? কোন কোন লাইভে আমি এটা বলেছি, দেখি তো বলতে পারেন নাকি, বলেন তো মোটামুটি। কেউ বলতে পারবেন হ্যান্ড রেজ করে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কে জি যেন স্যার বলেন, বলছেন? কোনটা বলবো? কে বলছিলেন স্যার? স্যার আমি কোনটা? মানে সবাইকে আনমিউট করে দিয়েছি, তো আপনাদের নামটা একটু বলতে হবে, হ্যাঁ? জি স্যার লবকুশ বলতেছিলাম। লবকুশ, কি অবস্থা? এই আপনি তো ক্লাস করেছেন, আপনি বললে হবে না। স্যার লবকুশ, আচ্ছা যান স্যার বলেন এটা তো বলেন। শর্ত ছিল না, এটা তো শর্ত ছিল না স্যার। আচ্ছা বলেন বলেন বলেন, আপনি বলেন, যান। শর্ত ছিল না যেহেতু, যান বলেন। কোনটা স্যার? বলেন, এটা কি কিভাবে মনে রাখতে পারি, সবাইকে বলে দেন। স্যার সাবমিট। হ্যাঁ, না না, এক্সটেম্পর, ইমপ্রম্পটু। স্যার প্রাক্তম, মানে এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, এক্স আছে তো তার জন্য সেই চিন্তা হিসেবে। করেন লবকুশ কি সব কথা বলছে, দেখেছেন? সে কি বলে ক্লাসের মধ্যে, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড। এই ভদ্রলোক কিন্তু আপনাদের স্যার থেকেই শিখেছে, এটা আমিই বলেছি, তো সেজন্য তাকে আবার ভুল বুঝবেন না। না মনে স্যার রাখার জন্য আপনার যদি থেকে শিখা, টেকনিক। হ্যাঁ স্যার আপনার থেকে শিখা আমার। হ্যাঁ, সেটাই আমি বলতেছি, আপনাকে আবার না জানি ভুল বুঝে ফেলে সবাই, যে কি বলে ক্লাসের মধ্যে না স্যার, প্রাক্তন। তাহলে যদি আমরা বলি এটাকে যদি সহজে মনে রাখতে হয়, মনে রাখবো কিভাবে? এক্স, এক্স কথাটা কি?
প্রাক্তন প্রেমিক, প্রাক্তন প্রেমিকা, তাই না? চলেছেন? আচ্ছা, একটু একটু সময় দিবেন আমাকে। আচ্ছা, তাহলে যদি আমরা বলি এখানে এক্সটেম্পোরের সিনোনিমটা কি হয়ে যাচ্ছে? ইমপ্রম্পটু, তাই না? মনে রাখতে যদি চাই সেখানে আমরা একটা জিনিস মনে রাখতে পারি, এক্স মানে কি? প্রাক্তন প্রেমিক বা প্রাক্তন প্রেমিকা আপনার এক্স হয়ে গিয়েছে, কেউ আপনার এক্স হয়ে গিয়েছে। এখন এক্স যখন কেউ হয়ে যায়, কারণটা কি? কেন এক্স হয়ে যায়? প্রাক্তন প্রেমিক প্রেমিকা প্রাক্তন হয়ে যায় কেন? কারণ আপনার এক্সপিরিয়েন্স ছিল না, সত্যি কথা বলতে গেলে। কারণ কি? আপনি জানেন না হাউ টু ইমপ্রেস, আপনি জানেন না হাউ টু গিভ হার এ রোজ, আপনি জানেন না হাউ টু গিভ হার আ সারপ্রাইজ, কোনো কিছুই জানেন না। আপনি আমার মতো খুব নিরস একটা মানুষ। তো সেক্ষেত্রে যদি আপনি বলেন এই জাতীয় কাজগুলো আপনি খুব একটা বেশি পারেন না, সেজন্য আপনার যে গার্লফ্রেন্ড আছে তিনি আপনাকে বলে, ধর থাকবো না তোমার সাথে, তুমি ইম্যাচিওর। এখানে ইম কথাটা আছে, ইমপ্রম্পটু। আমরা ইমপ্রম্পটুর পুরোটা নিব না, আমি ইম্যাচিওর নিব। ইম্যাচিওরের মধ্যেও আই অ্যাম থাকে, ইমপ্রম্পটুর মধ্যেও আই অ্যাম থাকে। সেক্ষেত্রে এক্সটেম্পোরের অর্থ হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন, ইমপ্রম্পটু কথাটার অর্থ হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন। এক্সটেম্পোরের সিনোনিম হয়ে যাচ্ছে ইমপ্রম্পটু, যেটা কিনা পূর্ব প্রস্তুতিহীনই বোঝায়। এরপরে যদি আমরা বলি সেটা হচ্ছে কি? মিনাসিং। মিনাসিং হচ্ছে কি? অ্যালার্মিং। এবং তাহলে এক্সটেম্পোরের অর্থ যে ও কি বলে পূর্ব প্রস্তুতিহীন, আপনার এটাকে একটু তাহলে সহজ করে ইয়েটা লিখে দেয়, কিওয়ার্ড, সেটা কি? প্রাক্তন। প্রাক্তনের কথা মনে করলেই হবে। প্রাক্তন ছেড়ে চলে গিয়েছে পূর্ব প্রস্তুতি আপনার ছিল না দেখে, কারণ আপনি জানেন না হাউ টু ডু দিস থিংস। এবং যখন আপনি বলছেন ইমপ্রম্পটু, সেটাও হচ্ছে কি? পূর্ব প্রস্তুতি ছিল না বলে আপনাকে এখন ইম্যাচিওর বলে চলে যাবে, যে ধর তুমি ইম্যাচিওর, তোমার বুদ্ধি শুদ্ধি নাই, তুমি বাচ্চা বাচ্চা কাচ্চা আছো। সেক্ষেত্রে ইম্যাচিওর বলে সে চলে গিয়েছে, প্রাক্তন। এরপর যদি আপনি বলেন মিনাসিং, সেটা অর্থ কি? ভীতিকর, যাকে আপনি বলতে পারেন অ্যালার্মিং, যেটা অর্থ ভীতিকর। মনে রাখবো কিভাবে জানেন? মিনা কার্টুন আছে না, মিনা কার্টুন, মিনা কার্টুনে একটা দৈত্য আসছিল না? মিনা তুমি কি কি চাও বলো? মিনা যে দুনিয়া সবকিছু রেখে কি অদ্ভুত তিনটা উইশ করে, যে আমি চাই বাথরুম, আমি চাই হাত ধুক, এ জাতীয় কথাবার্তা বলে। এখন যাই হোক, মিনা কার্টুনের যে দৈত্য আছে, দৈত্য দেখলে কি একটু ভয় লাগে না আমাদের? মিনা সিং হচ্ছে ভয়ঙ্কর। তাহলে মিনা কার্টুনের দৈত্যকে দিয়ে আপনি মনে রাখতে পারেন মিনা সিং হচ্ছে কি? ভয়ঙ্কর। মিনা কার্টুন, আপনি মিনা কার্টুন চিন্তা করলেই মিনা সিং কথাটার অর্থ হয়ে যাবে ভয়ঙ্কর, আপনার মাথায় চলে আসবে মিনা কার্টুনের দৈত্য। সিমিলারলি অ্যালার্মিং কথাটা, অ্যালার্মিং কথাটাও ভীতিকর। দুনিয়ার সব থেকে শীতের দিনে, মানে শীতের দিনেই বেশি আর কি, গরমের দিনে যেমন তেমন, দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে শীতের সকালে, সকাল 5টার যে অ্যালার্মটা আছে, খুবই ভয়ঙ্কর জিনিস। কিন্তু সারা রাত এই টেনশনেই ঘুমাতে পারবেন না, এই বুঝি অ্যালার্ম বেজে উঠলে, এই বুঝি রাত শেষ হয়ে গেল, ইস, যখন চোখটা লাগে তখনই ঘুমটা ভেঙে ফেলতে হয় এই অ্যালার্মের যন্ত্রণায়। তাহলে অ্যালার্মটা কি ভয়ঙ্কর না? ভয় লাগে না শীতের সকালে? সেক্ষেত্রে অ্যালার্মিংও ভয়ঙ্কর, মিনাসিংও ভয়ঙ্কর। কার্টিয়াস ভদ্র, এবং গ্রাসিয়াস সেটাও ভদ্র। মনে রাখবেন কিভাবে, আসেন। কার্টিয়াস মানে কি? যিনি কোট পরে থাকেন, যিনি স্যুট কোট পরে থাকেন। তাহলে স্যুট কোট পরে থাকা মানুষকে আমরা ভদ্রলোক বলি না?
যে ভদ্রলোক এসেছেন, মানে যদিও এটা আসলে রেসিস্ট হয়ে যাবে না, মানে মজা করার ক্ষেত্রেই বলা আর কি, যে যে স্যুট কোট পরে রেখেছে তাকে আমরা সচরাচর একটু তুলনামূলক বেশি ভদ্র মনে করে থাকি। কার্টিয়াস হচ্ছে ভদ্র। সিমিলারলি গ্রাসিয়াস ভদ্র। মনে রাখবো কিভাবে? যে সকল পশু পাখিরা, পশু মানে পাখি তো আর ঘাস খায় না, যে সকল পশুরা দেখবেন ঘাস খায় বা গ্রাস খায়, যে সকল পশুরা দেখবেন ঘাস খায় এরা দেখবেন ভদ্রলোক হয়, ভদ্র পশু হয় আর কি। কেমন? কখনো দেখবেন গরুকে কখনো দেখেছেন কাউকে কামড় দেয়, ছাগলকে দেখেছেন কখনো কামড় দেয়, তারা আত্মরক্ষার জন্য একটা গুঁতো দিয়ে থাকে, কামড় দেয় না কিন্তু। হোয়ারাস বাঘ, বাঘকে গিয়ে দেখেন তো আপনি কিচ্ছু করেন নাই, বাঘের সামনে দিয়ে জানতো এ ভদ্রলোক ঘাস খায় না কিন্তু সে মানুষ খেয়ে ফেলবে, আপনাকে খেয়ে ফেলবে। অর্থাৎ যারা গ্রাস খায় বা ঘাস খাওয়া যে পশু পাখি আছে বা পশুরা আছে তারা ভদ্রলোক হয়, মানে ভদ্র পশু হয়, জেন্টাল পশু। এবং যদি আপনি বলেন কোট যারা পরে তারাও জেন্টালম্যান হয়। তাহলে এখানে মনে রাখতে পারি কিওয়ার্ড কি? কোট। কোট যারা পরে এবং ঘাস যারা খায়, ঘাস খাওয়া পশু, খাওয়া পশু। কার্টিয়াস হচ্ছে গ্রাসিয়াস, দৌড়ানো দেয়। হ্যাঁ ঠিক আছে। এই আপনাদের নাম এতদিন পরে ক্লাস করছেন, আপনার নাম iPhone 14 হলো কেন? আমার স্টুডেন্টদের আমি না চিনলে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে না আর কি। iPhone 14 কেন নাম হবে? একটু নামটা ইয়ে করে ফেলবেন স্যার, নামটা স্যার একটু ওনার নিজের নামটা দিয়ে আছে ফেলবেন। বলে। কে 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 যেন বলছেন স্যার? স্যার আমি কামরুল ইসলাম বলছেন। কামরুল ইসলাম। কত সুন্দর জি একটা স্যার। নাম তো। তাহলে আপনি এটা বলছেন না কেন কামরুল ইসলাম? আপনার নামটা কেন শুধু শুধু এই কি কি জানি নাম না স্যার, দিচ্ছেন? স্যার আমি ওইটা বলছি না স্যার, আমার নাম কামরুল ইসলামই দেওয়া আছে। আমি বলছি ওনার ও সম্ভবত আচ্ছা আচ্ছা। আইফোন আছে, ও আচ্ছা আচ্ছা, এই আইফোন কারণে আছে। জি জি। আচ্ছা আচ্ছা, না আইফোন তো অবশ্যই আছে এবং আইফোন যাদের আছে, এটা যদিও দুষ্টামি করে দিচ্ছে, আপনি আবার মন খারাপ করবেন না। আইফোন যাদের আছে তাদের মধ্যে কিন্তু একটা সচরাচর হ্যাবিট দেখা যায়, সেটা কি জানেন? তারা কখনো রিংটোন অফ করে না, ভাইব্রেশনে দেয় না কিন্তু। কারণটা কি? আইফোনের যে রিংটোন আছে সেটা একটা ভাব আছে কিন্তু। এই জাতীয় কাজগুলো জি কিন্তু মাঝে মধ্যে মানুষ করে থাকে এবং দ্যাটস ট্রু। এরপরে যদি বলি এটা কি হয়েছে কামরুল, এটা জি কি স্যার, হয়েছিল এই ওকে পেজটা? ওকে ডান। হয়েছে। এরপরে যদি বলি স্পোরাডিক, বিক্ষিপ্ত, যেটাকে আপনি বলা হয় স্ক্যাটার্ড, সেটা হচ্ছে বিক্ষিপ্ত কোনো কিছু। স্পোরাডিক মনে রাখতে পারি কিভাবে? স্পুন আছে না, চামচ, চামচ দিয়ে যখন আপনি কোনো কিছুকে একেবারে ঘুটে ঘুটে নেড়ে চেড়ে ফেলছেন, তার মানে কি সেটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে না? তাহলে স্পোরাডিক, স্পুন, চামচ, চামচের কথা মনে করবেন। স্পোরাডিক, স্পুন, চামচ একেবারে গুলিয়ে ফেলে সবকিছু। এবং স্ক্যাটার্ড যদি আপনি বলেন, স্ক্যাটার্ড এই কথাটা এমনিতে আমরা ব্যবহার করি যে স্ক্যাটার্ড সবকিছু একেবারে ছড়িয়ে ছিটিয়ে থাকা, এমন স্ক্যাটার্ড একটা জিনিস। সেক্ষেত্রে বিক্ষিপ্ত অবস্থাকে বোঝানোর ক্ষেত্রে স্ক্যাটার্ড কথাটাও বসে থাকে। স্পোরাডিক অর্থ বিক্ষিপ্ত, স্ক্যাটার্ড অর্থ বিক্ষিপ্ত। অমনিপোটেন্ট, যেটা সিনোনিম হয়ে যাচ্ছে কি সুপ্রিম। এবং একটা জিনিস মাথায় রাখবেন, অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট, অমনিসাইন্ট, অমনি যাই বলেন না কেন সবগুলোই কিন্তু সৃষ্টিকর্তাকেই বোঝায়। হ্যাঁ, সবগুলো কথা সৃষ্টিকর্তাকেই বোঝায়। অমনি প্রেজেন্ট, অমনি সাইন, যে কোনো কথা বলেন না কেন সবগুলো সৃষ্টিকর্তা বা সুপ্রিম সর্বশক্তিমানকেই বোঝায়। সেক্ষেত্রে অমনি পোটেন্ট, অমনি প্রেজেন্ট, অমনি সাইন সৃষ্টিকর্তাকে বোঝায়। রুম, সেটাকে বলা যায় কি স্পেস। রুম যে জায়গাটা আছে একটা, মানে আপনি যে রুমটার মধ্যে আছেন সেটা সেটা যে একটা স্পেস, এটা তো আপনি জানেনই। রুমটা একটা স্পেস না হলে কি অন্য কিছু হতে পারে নাকি? কন্ডেম, নিন্দা করা, ডিনাউন্স, নিন্দা করা। মনে রাখতে পারি কিভাবে? আসেন, কন্ডেম সেল নামটা শুনেছেন? কন্ডেম সেল, কন্ডেম সেল থেকে যে ফাঁসির সেল, যেখান থেকে ফাঁসিতে নিয়ে যাওয়া হয়। তাহলে কন্ডেম যে কথাটা আছে সেটা কি ফাঁসি কি যাকে তাকে দেয়? নিশ্চয়ই সেই ভদ্রলোক সেই রকমের লেভেলের কাজ করেছে দেখে তাকে ফাঁসি দিয়েছে, তাই তো? তাহলে যে নিন্দার কাজ করেছে সেজন্যই তাকে কন্ডেম সেলে রাখা হয়। অর্থাৎ কন্ডেম কথাটা হচ্ছে কি? নিন্দা করা। মনে রাখতে চাইলে আমরা বলতে পারি কন্ডেম সেল, কন্ডেম সেল বা জেলখানার কন্ডেম সেল যেটি আছে, বা জেলখানার কথা আপনি যদি মনে রাখেন, ইংরেজিটা যদি কঠিন মনে হয় সেটা জেলখানা দিয়েও মনে রাখতে পারেন। এরপর যদি আপনি বলেন ডিনাউন্স, সেটা হচ্ছে কি? ডি কথাটা তো নিশ্চয়ই খারাপ কিছুকে বোঝায়। ডিনাউন্স হচ্ছে নিন্দা করা বা কোনো কিছুকে পেছনে নিয়ে বলা যেটা ভালো না, নিন্দা করাকে বোঝাতে ডিনাউন্স কথাটা ব্যবহৃত হয়। ইমপ্রুভমেন্ট, যেটার সিনোনিম হয়ে যাচ্ছে কি বেটারম্যান বা অ্যাডভান্সমেন্ট, যেটা আপনারা এমনিতেই জানেন। ইমপ্রুভমেন্টের সিনোনিম হচ্ছে বেটারম্যান বা অ্যাডভান্সমেন্ট।
তাহলে এই জায়গাটা লিখে ফেলবেন এবং এই জায়গাটা লেখা শেষ হলে আমাকে এবার বলেন তো অ্যালুরিং এটার সিনোনিম বলতে হবে না, আমাকে শুধু কোনো কিছু একটা অক্ষর দিয়ে কোনো একটা কথা দিয়ে আমাকে বুঝিয়ে দেন। আলু বা আল্লু অর্জুন। আলু বা আলু অর্জুন, এবং সেটা খেতে কেমন কেমন করে খেতে মজা? সুস্বাদু। টেম্পারেচার করে টেম্পারেচার, তরকারি। এক্স্যাক্ট, মানে ওই যে যেমন রেস্টুরেন্টে আলুর দম। আলুর দম। আলুর দম কোত্থেকে আসলো? আলুর দম তো আমি বলি না, আলুর স্যার দম আলুর দম মজা গরম আছে, গরম খেতে নতুন মজা, আলু মানে যখন টেম্পটিং নতুন আলু যখন গরম ওঠানো টেম্পারেচার গরম হয়, দিয়ে খেতে মজা। গরম গরম নতুন খেতে আলুর মজা। সময়। সেক্ষেত্রে যদি আপনি বলেন আলুর সাথে টেম্পটিং, আপনি যদি বলেন এক্সটেম্পোর, এক্স এক্স প্রাক্তন প্রাক্তন। প্রাক্তন, তাহলে ইম্যাচিওর, ইমপ্রম্পটু। আপনি যদি বলেন সাকাম, এমবি, এমবিএ দাখিল দাখিল ভরা। দাখিল, ইংরেজিটা কি হতে পারে? সাবমিট, দাখিল করার সাবমিট আপনি যদি বলেন কি অ্যাপল, কপাল 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 স্যার। অ্যাপল কপাল। মর্মাহত। মেয়েরা ভাগ্য নিয়ে আপন করে থাকে। এক্স্যাক্টলি, মেয়ে হয়ে জন্মেছে বলে আমার কপাল খারাপ, তাই তো? তারপর যদি আপনি বলেন যে গ্রাসিয়াস, গ্রাসিয়াস, ঘাস। ঘাস ঘাস খাওয়া পশু কেমন হয়? প্রতিপালক ভদ্র হয়। নিরীহ হয় ভদ্র হয়। তাহলে সিনোনিম কি নিরীহ। হতে পারে? কাটিয়াস কোট পরা মানুষ জানতে পরে না যারা থাকে, পারে। একটু ভদ্র ভদ্র লোক থাকে, তাই তো? জেন্টলম্যান কোট পরে কোট পরে থাকে, তারা Gracias. ভদ্রলোক থাকে। তাহলে ইয়ে নাকি অনেক কঠিন ভোকাবুলারি, কি বলেন? ভোকাবুলারি কঠিন, এভাবে পড়েছেন কখনো? আপনি পড়ালে সব আপনি পড়ালে সহজ। আরে বাবা, সর্বনাশ, কি একটা কথা বলে দিচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনি তাহলে মনে এই হয় জায়গাটা 46 লেখা হয়েছে? পর্যন্ত আমাদের করা 47 মনে হয় করাবেন না। 47 না, আমি করাচ্ছি তো, 47 অনেকগুলো করাচ্ছি। আমার এখনো জয়নিং এ প্রায় 3 থেকে 4 মাস লেগে যেতে পারে, বুঝতে পেরেছেন? তো 3 থেকে 4 মাসের মধ্যে তো আমি আছি ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্যার বলুন। স্যার আজিয়া, বলছিলাম না স্যার জেরিন তামান্না। তাহলে আনমিউট কাকে দেখলাম আমি? জেরিন তামান্না। জি স্যার বলুন, ভালো আছেন জেরিন? হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, বলুন। স্যার আপনি বলছিলেন প্রথমের দিকে যে আজকে আমাদের সাথে আপনার লাস্ট ক্লাস, হ্যাঁ, আপনি যেহেতু আমাদের মেন্টর ছিলেন, মোটামুটি অন্যান্য টিচারদের সঙ্গেও আমরা অনেক ফ্রি, কিন্তু আপনার সাথে তুলনামূলকভাবে আমরা একটু বেশি বেশি ফ্রি। তা সেই জন্য আপনার কাছে একটা কথা বলছিলাম যে আমরা তো 46 বিসিএস এর জন্যই ভর্তি হয়েছি। অনেকেই 46 দিতে পারবো, আবার অনেকেই দিতে পারবো না। তো হচ্ছে আমাদের এর আগেও যারা আমাদের ফ্রেন্ডরা করেছে, পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গেই ডিলিট করে দেওয়া হয় সবকিছু। তো আপনার কাছে এখানে আমরা যখন ভর্তি হয়েছি তখনও বলেছে যে 46 পর্যন্তই থাকবে। তো আপনার কাছে মানে মুকুল স্যারের সাথে তো সরাসরি আমাদের অনেক দিনই ক্লাস হয় না। আপনার মাধ্যমে মুকুল স্যারের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনার কাছে রিকোয়েস্ট একান্তই ভাবে যে আমাদের এই ক্লাসগুলো অন্তত যদি আমাদের মিনিমাম একটু 6 মাস 6 মতো মাস। যদি আমরা পরীক্ষার দেখতে আগ পারি। পর্যন্ত, পরীক্ষার আগ পর্যন্তই তো না? হ্যাঁ স্যার না থাকে, স্যার কিন্তু 6 মাস দিলে আমাদের জন্য ভালো হয় স্যার। আমাদের জন্য খুবই উপকৃত হয় স্যার। মোটামুটি পরীক্ষা তো ইংরেজিতে আর এবং মনে হয় বাংলা ক্লাসগুলোই ফেব্রুয়ারি অনেক মার্চের বেশি মধ্যে ভালো হয়ে আমরা যাবে। একটা রিভিশন দিতে পারবো স্যার। আমার মনে হয় না ফেব্রুয়ারি মার্চের মধ্যে হবে পরীক্ষা। স্যার। মার্চের মধ্যে আপনার ইয়ে আছে, মার্চে আবার কি বলে, আমাদের অ্যাকাউন্টটা পূজা। স্যার, অ্যাকাউন্টটা 6 মাস থাকলে আমাদের জন্য উপকার হতো। আচ্ছা, আমি এই ব্যাপারটা এখনো জানি না যে আসলে এখানকার যে পলিসিটা কি আছে, পরীক্ষাটা বন্ধ করে দেয় সেই জিনিসটা টোটালি। আমি একটু জানি। এই জিনিসটা জেনে আপনাদের আমি ব্যাপারটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো যে আসলে কারণ স্যার আমরা অনেকগুলো অ্যামাউন্ট দিয়ে ভর্তি হয়েছি তো স্যার। স্যার আমাদের ক্লাসগুলো যেগুলো সেগুলো মোটামুটি আপনার ইংলিশ, ম্যাথ আর বাংলা মোটামুটি অনেক বেশি ক্লাস হয়েছে, হ্যাঁ আর বাংলা আর বাকি ইংলিশ। সাবজেক্টগুলো অনেক কম ক্লাস হয়েছে স্যার। তো এই যদি 2-3 মাসের মধ্যে শেষ করে দেয়, এগুলো আমাদের মানে করে নেওয়া বা উঠিয়ে নেওয়া আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অনেক আমি 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 এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো। আপনাদের 6 আর মাস চাই তো, আমাদের তাই তো? জি স্যার। হ্যাঁ স্যার। স্যার, একটু 6 মাস যদি ঠিক অ্যাকাউন্টটা আছে, ব্যবহার করতে পারি, আমরা খুবই উপকৃত হব স্যার। ঠিক আছে, আমি এই ব্যাপারে কথা বলবো, অবশ্যই আমি এই ব্যাপারে কথা বলবো। ঠিক আছে, তাহলে এটা লিখেছেন? জি স্যার, স্যার। আরেকটা স্যার কথা। আমাদের নতুন স্যার। অ্যাসাইনমেন্টের এখনো কোনো কিছুই জানানো হয়নি বা অ্যাপসে দেওয়া হয়নি স্যার। 2-3 দিন আজকে তো 30 তারিখ, 29 তারিখ হয়ে যাচ্ছে, দেওয়ার তো কথা এতদিনে। আচ্ছা, আমি এই ব্যাপারেও কথা বলবো, দেখি এই ব্যাপারেও আমি দেখি একটু কথা বলবো। হ্যাঁ,
আপনাদের 100 ঠিক আছে দিনের স্যার, একটা প্ল্যান দিবেন পেতে আমাদের যাচ্ছেন, যদি আপনারা পরবর্তী 100 দিনের জন্য প্ল্যান সর্ব- পেতে যাচ্ছেন, ঠিক আছে? স্যার ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। জি জি বলুন। স্যার আমাদের ওই যে আন্তর্জাতিক ক্লাসটা না আমরা খুব কম পাচ্ছি। আচ্ছা, আন্তর্জাতিক ক্লাসটা খুব কম পাচ্ছেন বলতে মানে কয়টা ক্লাস হয়েছে? 5টা। কয়টা কয়টা? 5টা। এই, আপনি কয়টা বলছেন, বুঝি না কেন কথা। স্যার 5টা লেকচার হয়েছে। 5টা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি এই ব্যাপারে কথা বলবো। মানে আপনাদের এই ব্যাপারে তো আমি তাদের ফোন দিলে স্যার আপনাদের ফোনে পাওয়া যায় না স্যার, ফোন রিসিভ করে না। আসলে এটা আমি অনেকবারই অনেক জায়গা থেকে শুনছি, আসলে আমি ব্যাপারটা আসলে বুঝতে পারছি স্যার না যে কেন আমাদের এরকম ইংলিশ হচ্ছে। লিটারেচার ক্লাসটা যদি আপনি নিতেন স্যার খুব ভালো হতো। লিটারেচারে আসলে ইংলিশ প্ল্যান আছে লিটারেচার কিনা আমি আসলে জানি না, সেজন্য প্ল্যান আছে কিনা, যদি প্ল্যান থাকে অবশ্যই তো আমি নেওয়ার চেষ্টা করবো। যদি প্ল্যান স্যার মানে অন্য আমাদের কিছু থাকে লিটারেচার ক্লাস কি হবে না? আর যদি হয় তাহলে অবশ্যই যেন আপনাকে দেওয়া হয়। আমার জি থেকে স্যার ভালো আপনাকে টিচার আছে, লিটারেচার আমার চাচ্ছি। থেকে ভালো টিচার আছে এখানে ইনশাল্লাহ, অবশ্যই মানে যেই থাকেন না কেন স্যার ভালোই থাকেন আপনাকে আপনাদের চাই সাথে। আমরা, স্যার আপনাকেই দিতে বলবেন স্যার। আচ্ছা আপনাকে আচ্ছা, আমি চাই স্যার, ব্যাপারটা আপনি দেখবো, চলে গেলে সমস্যা নেই। এখন আমাকে দিতে দেখেন বলবো, আচ্ছা এইখানে একটা কথা, আপনারা আমার স্টুডেন্ট হয়ে আমাকে আপনারা আমাকে আপনাকে যদি দেন বলেন যে হয়তো স্যার পারবে না আপনাকে দিতে স্যার। বলবেন, এখন আচ্ছা আমাকে ঠিক দিতে আছে বলবো, স্যার, এটা আপনি এটা কেমন বলবেন কথা কি, হয়ে গেল না? আমি আমাকে কিভাবে স্যার দেন, আপনি আমাকে বলবেন দেন। যে আমি, হ্যাঁ আপনি বলবেন আপনি তো মেন্টর, তাই আমরা আবদার করছি যেন জাহিদ স্যারকে লিটারেচার ক্লাস দেওয়া আপনার হয়। কি আপনি মনে হয়, আপনার কথা বলার আমি দরকার নেই। আপনাদেরকে খুব ভালো করে জানি, আপনাদেরকে আমি খুব ভালো করে জানি, আপনারা মেন্টর হিসেবে আমাকে নিয়ে আসছিলেন তো, এবং মানে যদি আমার কিছু বলতে হবে না, আমাকে দেওয়ার কথা বলতে হবে না, আপনারাই সেই ব্যবস্থা করে ফেলবেন। এবং এই এই ব্যাচের মধ্যে বেশ কিছু মানুষ আছেন আর যারা যদি ইনশাল্লাহ তাও আদায় না করতে হয় খুব পারে। স্যার, আর যদি তাও না হয় তাহলে আমাদের এখনের রেকর্ডটা অন্তত শোনাই দিলেই হবে। হ্যাঁ, এখনের মানে রেকর্ড আমাদের বলতে আবদারটা অন্তত, ও আচ্ছা মানে আচ্ছা, এখন না যে আমরা আপনাদের পড়াতেছি আবদার আপনি, শুনে দেওয়ার সমস্যা নেই, আপনাদের উপর আমারই কনফিডেন্স আছে। আমার স্টুডেন্ট, আমি মেন্টর ছিলাম না আপনাদের কাছে, ইউ নো হাউ টু ডিল উইথ থিংস। এটা এটা আমার মানে এটা এটা নিয়ে আমি আই হ্যাভ ফুল ফেথ অন ইউ। আপনাদের পুরো আইডিয়াই আছে যে কিভাবে ডিল করতে হয় জিনিসগুলো। তো সেই জন্য আমি এই ব্যাপারে কিচ্ছুই করবো না, আমি জাস্ট জানবো আপনাদের পলিসিটা কি আছে, ঠিক আছে? তাহলে এটা কি লেখা হয়েছে, ইমপ্রুভমেন্ট? জি স্যার। ইমপ্রুভমেন্ট, বেটারমেন্ট, তাই তো? জি স্যার। এরপরে যদি যাই, সেটা হচ্ছে কি প্রাগম্যাটিক, সেটা হচ্ছে প্রায়োগিক, এবং প্র্যাকটিক্যালও প্রায়োগিক, এবং মনে রাখতে যদি চাই, হ্যাঁ, এবং যদি আমরা মনে রাখতে চাই সেটাকে আমরা বলতে পারি প্র্যাকটিক্যাল, প্রায়োগিক, বা হাতে কলমে যে কাজটা করেছি আমরা। প্র্যাগম্যাটিক হচ্ছে প্রায়োগিক। মনে রাখতে যদি চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রাগ বা প্রয়োগ। উচ্চারণটাই তো কাছাকাছি, প্রয়োগ বা প্রাগ, সেক্ষেত্রে PRAG। ওই যে বাংলা ইংলিশের মতো, মানে বাংলায় যখন ইংলিশটা আমরা লিখি প্রাগ প্রয়োগ, PRAG PRAG, প্রাগ প্রয়োগের মতো উচ্চারণ হয়, সেক্ষেত্রে প্রাগমেটিক হয়ে যাচ্ছে প্রায়োগিক, এবং প্র্যাকটিক্যাল সেটাও হয়ে যাচ্ছে কি প্রায়োগিক, হাতে কলমে বসে যে কাজটা করেন। প্রেসিডেন্স, অগ্রাধিকার, প্রায়োরিটি, অগ্রাধিকার। প্রেসিডেন্টের অগ্রাধিকার থাকবে নাকি আমার আপনার অগ্রাধিকার থাকবে? জীবনেও না। নামে মাত্র প্রেসিডেন্টের অগ্রাধিকার থাকবে, কিন্তু কাজের বেলায় মানে আসল অগ্রাধিকার কার আছে সেটা আপনিও জানেন, আমিও জানি। বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আসলে কোনো পাওয়ার নাই সত্যি কথা বলতে গেলে। বাংলাদেশের প্রেসিডেন্ট হচ্ছে ওই যে থাকে না রাষ্ট্রপতি, যে এই কথাটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট বাংলাদেশের ক্ষেত্রে। রাষ্ট্রের পিতা, না sorry, রাষ্ট্রের হাজবেন্ড মানে রাষ্ট্রপতি, যে সেক্ষেত্রে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। পতিদের কিন্তু আসলে কিছু করার থাকে না, মানে সবসময় তারা একটু অবহেলিত নিষ্পেষিত প্রাণী হয়ে থাকে। এবং রাষ্ট্রপতি একেবারে স্যার ঠিক আছে না স্যার? রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতির যেমন কিছু করার থাকে না, মানে পতিদের তো সচরাচর কিছু করার থাকে না। পতিরা শুধু এমনি মন্ত্রী হচ্ছে ইয়ে। স্যার আপনি নাকি আন্তর্জাতিক ক্লাস নিচ্ছেন না? কে বললো? আপনার আমার স্টুডেন্ট আর কি বলছে, আপনারা কি অভ্র স্যারের ক্লাস করছেন না আন্তর্জাতিকে? অভ্র স্যারের না ক্লাস স্যার, করছেন? অব্র স্যার আমাদেরকে শুধু একটা ক্লাস নিয়েছিল। না তাহলে স্যার, অবশ্য মিলন স্যারকে দিই আচ্ছা আচ্ছা, মিলন স্যার করছে, তাহলে অভ্র স্যারের ক্লাস আপনারা এমনিতে পান নাই না? না, একটা না পেয়েছি স্যার, শুধু একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমাদের 5টা ক্লাসের মধ্যে 3জন স্যার আসছে। আমাদের ওই যে বাংলাদেশ অ্যাফেয়ার্স কোন কালে হয়েছে এখনো আর পাচ্ছি না, ওই যে শেষ হয়েছে 5টা ক্লাস। এখনো ক্লাস টাস হচ্ছে না না ঠিক মতো? আচ্ছা দেখি, এই ব্যাপারটা নিয়ে আমি ওভারঅলি আমি ওদের মেন্টর আর কি, ফুল টাইম 1 2 3। তো দেখি আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, এবং মানে থাকে না যে
ক্লাস বেশ মজার আর কি। আমি স্যারের সাথে যে কথা বলছি, স্যারের ক্লাস খুব মজার। ইনফ্যাক্ট আমি নিজেও স্যারের ফ্যান, মাঝে মধ্যে ক্লাসটা দেখি আর কি। তো আপনার ক্লাস করলে বুঝতে পারতেন আর কি। তাহলে যদি আমরা বলি, এবং আপনাদের জন্য ভালো কিছু ইনশাল্লাহ ওয়েট জি স্যার, করছে। অব্র স্যারের ক্লাস অনেক সুন্দর। হ্যাঁ, স্যারের লাইভ দেখেছেন না আপনারা? লাইভ দেখেছেন না? স্যারকে দেখি স্যার একবার। স্যার মাত্র চলে গেল। আচ্ছা, তারপরে যদি আপনি একটা বলেন কথা বলতে চাই। জি জি শিওর। স্যার আজকের পর থেকে কি আর পাবো না আপনাকে নাকি? পাবেন না কেন? পাবেন তো, বেঁচে আছি না? না ঠিক আছে স্যার, কিন্তু এই লাইভে কি এমন করে পাবো আর স্যার? আহ, এটা আসলে বলাটা টাফ হচ্ছে আমার জন্য, কারণ আমার আসলে আইডিয়া নেই ব্যাপারটা আসলে আমাদের কি প্ল্যান। ফেসবুক লাইভে তো স্যার আমাদের মেন্টর কি চেঞ্জ হয়ে যাবে? আমাদের মেন্টর চেঞ্জ হয়ে যাবে বলতে, মানে আসলে এভাবে বলবেন না, আমার কাছে একটু খারাপ লাগে। আপনারা আমার স্টুডেন্ট আছেন সারা জীবন, মানে আপনারা আমার স্টুডেন্ট থাকবেন, সেটা নিয়ে সমস্যা না। বাট যে রেসপন্সিবিলিটিটা আছে সেটা হয়তোবা অন্য কেউ আপনাদের দেখাশোনা করবেন, বাট আপনাদের ভালো খারাপ সবার আগে আমিই দেখবো, এতটুকু মাথায় রাখবেন। সেটা হোক আমার রেসপন্সিবিলিটি, হোক আমার রেসপন্সিবিলিটি না। এখন হচ্ছে ফর্মালি আমি কোনো দায়িত্ব নিব না, বাট আই এম স্টিল দেয়ার। ঠিক আছে, এতটুকু আমি বলতে পারি। স্যার আপনি গ্রুপ থেকে লিভ নিয়েন না। আমি লিভ নিব কেন? এই আইডিয়া তো আপনার আগে মাথায় আসছে। আমার লিভ নেওয়ার প্রয়োজন আছে নাকি? আমি দেখবো না আপনারা কি করছেন না করছেন? অবশ্যই দেখতে হবে তো। স্যার আপনার ভিডিও টিডিও দিয়েন আমাদেরকে স্যার। এটা আসলে বলতে পারছি না ভিডিওটা দিব কিনা, বাট স্টিল মানে আই উইল বি দেয়ার ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে প্রেসিডেন্স হচ্ছে প্রায়োরিটি। প্রেসিডেন্স হচ্ছে প্রায়োরিটি। ডিসইন্টারেস্টেড নিরপেক্ষ, নিউট্রাল হয়ে যাচ্ছে নিরপেক্ষ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো স্যার একটু শব্দ হচ্ছিল, ওই যে এয়ারফোনের মতন একটা শব্দ হচ্ছিল। আচ্ছা আচ্ছা, কে যেন ইয়ে আনমিউট একটু খেয়াল করবেন তো, কার এখন তো হচ্ছে না মনে হয়। জি স্যার, এখন হচ্ছে না। এখন হচ্ছে না, এখন হচ্ছে? আচ্ছা না, এখন কখনো হচ্ছে। আচ্ছা, সবাইকে আমি এখন মিউট করে দিচ্ছি। যখন কথা বলবেন তখন একটু আনমিউট করে ফেলবেন, এরপর আবার জি। মিউট হয়ে যাবেন। হ্যাঁ, তাহলে নিজে নিজে কাজটা করে ফেলে একটু সহজ হয়। এরপর যদি আপনি বলেন বোনটি, সেটা হচ্ছে কি মহত্ব। জেনারোসিটি, সেটাও হচ্ছে মহত্ব। মনে রাখতে পারেন কিভাবে? আসেন তো। বোনটি, যার বোন আছে সে জানে বোনরা কিন্তু সচরাচর মহৎ হয়। মহৎ হয় কেমন? ধরেন একটা ভাই 10টা দোষ করলেও একটা ঝাড়ি দিবে, ঠিক আছে, কিন্তু ফেলে দিবে না। ভাইরা কিন্তু ফেলে দিয়ে চলে যেতে পারে, যে যা তুই যা ইচ্ছা তাই কর, কিন্তু বোনরা সচরাচর ফেলে দিয়ে যায় না। তাদের মধ্যে একটা মাতৃসুলভ বিহেভিয়ার থাকে, মানে মায়ের পরে যে ছায়াটা আছে সেটা কিন্তু একটা বোন থাকলে একটা ভাই পেয়ে থাকে, এবং যাদের বোন আছে তারা খুব লাকি আমি বলবো ইন আ সেন্স। তাহলে বোনটি হচ্ছে কি? বোনটি মহত্ব, BOUNTY। এবং জেনারোসিটি, সেটা হচ্ছে কি মহত্ব। মনে রাখতে পারি কিভাবে? বোনটি মহৎ সেটা কিভাবে প্রমাণিত হয়? বোনটি ভাইয়ের দুনিয়ার যত দুষ্টামি আছে, ভাইয়ের কয়টা গার্লফ্রেন্ড আছে, কয়টা মেয়ের সাথে সে মানে কথা বলে, সে পড়ালেখায় কত মার্কস পেয়েছে, অনেক সময় বোন কিন্তু সিগনেচারও করে দেয় যে খারাপ করেছিস, আচ্ছা ঠিক আছে। যদিও মাঝে মধ্যে চকলেট নিয়ে থাকে যে আমাকে চকলেট দিলে তাইলে আমি সিগনেচার করে দিব, নয়তো দিব না। কিন্তু তাও এই কাজটা কি মহৎ না? কি মহানুভব কাজ করছে। তার মানে কি বোনটি সবকিছু জেনে শুনে লুকিয়ে রাখছে, সেজন্য মহত্ব হয়ে যায় বোনটি। এরপর যদি আপনি বলেন ওবেইস, ওবেইস হচ্ছে কি বেশ মোটা, এবং ভেরিফাইড কথাটি হচ্ছে বেশ মোটা বা খুব মোটা। সেক্ষেত্রে ওবেইস শুরু হয় কি ও দ্বারা, বেশ মোটা, এবং ভেরিফাইড কথাটিও শুরু হয় বেশ মোটা দিয়ে। এবং ওতে শুরুতে যেহেতু ও আছে, মানে ওবেইস কথাটা শুরুতে যেহেতু ও আছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি একটা মোটা কিছু বোঝাতে। তাহলে এই পেজটা লেখা হয়েছে? জি স্যার, লেখা হয়েছে। ওকে, গুড। তারপরে যদি যাই, সেটা কি ম্যাগনানিমাস। জি বলুন। ডিসইন্টারেস্ট, এটা একটু ব্যাখ্যা করতেন, এটা কোনটা বলেন কোনটা? যদি। ডিসইন্টারেস্টেড। জি জি। ডিসইন্টারেস্টেড পরে ডিসকানেকশন বলে না? ডিসকানেকশন মানে নাই কোনো কিছু। তাহলে ডিসইন্টারেস্টেড, ইন্টারেস্ট নাই, ডিসকানেক্টের মতো ডিস কথাটা ইন্টারেস্টের পূর্বে যখন বসে যাচ্ছে সেটা কি ইন্টারেস্ট না থাকাটা। ঠিক আছে, তারপরে যদি যাই সেটা হচ্ছে কি ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস হচ্ছে কি মহানুভব। ম্যাগনানিমাস হচ্ছে মহানুভব। এবং এটাকে যদি মনে রাখতে চান, কিভাবে মনে রাখতে পারেন বলেন তো? বাংলাদেশের মহানদী, প্রশস্ততম নদী, দীর্ঘতম নদী কোনটা বলেন তো? কোনটা? পদ্মা। মেঘনা স্যার, মেঘনা। স্যার এখন পদ্মা। আর এখন হচ্ছে পদ্মা। স্যার এখন পদ্মা। স্যার এখন আমার পদ্মা দিচ্ছে স্যার। মহানদী পদ্মা। দীর্ঘতম নদী কোনটা?
পদ্মা স্যার বৃহত্তম নদী পদ্মা। তাহলে মানে কি বলে প্রশস্ততম নদী কোনটা? কিছু একটা পদ্মা হয়েছে, এটা আমি জানি। দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা বা এরকম কিছু একটা, বাট কোনটা কি এটা স্পেসিফিক করে বলতে হবে। স্যার দীর্ঘতম নদী পদ্মা। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই হোক, আপনি মেঘনা নদী দিয়ে মনে রাখেন, মহানদী। এই সাউন্ড হচ্ছে, হ্যাঁ একটু মিউট করে ফেলবেন সবাই। স্যার আপনার সাউন্ডটা কমে গেছে। আচ্ছা আমার সাউন্ড কমে গিয়েছে। আচ্ছা আপনার সাউন্ড ঠিক আছে কিন্তু এমনিতেই আচ্ছা, এবার আশা করছি হবে না। তাহলে আপনি যদি বলেন ম্যাগনানিমাস, সেটা হচ্ছে কি মেঘনা নদী মহানদী। আপনি মেঘনা নদীকে মহানদী হিসেবে মনে রাখতে পারেন। এবং ম্যাগনানিমাস হচ্ছে কি জেনারাস, অর্থাৎ কোনো কিছু জেনে শুনে, কোনো একটা বন যখন ওই যে ম্যাগনানিমাস, তারপরে কি এটা ওই যে ওই ওই জাতীয় শব্দগুলো, যে বন যেমন সবকিছু জানে, বন যেমন সবকিছু জেনে শুনে এক একটা কাজ করে থাকে, বন একটা ভাইয়ের সবকিছু জেনে শুনে মহানুভবের মতো ভাইয়ের ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে সেটা হয়ে যায় মেঘনা নামের বনটি তার ভাইয়ের সবকিছু জেনে সে মহানুভবতা দেখায়। তাহলে এখানে মেগনানিমাস, জেনারাস এবং বনটি সবগুলো শব্দের অর্থই কিন্তু চলে আসে, যে মেঘনা নামের বনটি তার ভাইয়ের সবকিছু জেনে মহানুভবতা দেখায়, তাই তো? এরপরে যদি আপনি বলেন সেটা কি অবডিউরেট, অবাধ্য। অবডিউরেট, অবডিউরেট কথাটা আপনি যদি বলেন সেটা কি ওবিডি কথাটা আপনারা যখন বাংলায় ইংলিশে যখন বাংলাকে লিখতে চান না, ও বি, আপনি এটা কিভাবে লিখতেন ইংরেজিতে মুরাদ টাকলা ল্যাঙ্গুয়েজ ছাড়া? অবাধ্য এভাবে লিখতেন না, OBADDHO, অবাধ্য। এখন মুরাদ টাকলারা কি লিখতেন সেটা দিয়ে আবার জাজ করছি না, অনেকে কিন্তু আছেন যাদের ইংরেজি টাইপিং, এই জাতীয় টাইপিং আছে খুবই, মানে কি লিখেছেন এটা আসলে বোঝাই যায় না। এবং এমন একজনকে আমি চিনি যিনি বর্তমানে প্রশাসন ক্যাডার। মানে বিশ্বাস করবেন আমার দেখে মানে মানে এরকমও হয়, এরকমও হয়। তো সেজন্য যখন যখন আপনি বলছেন অবাধ্য, এই অবাধ্য কথাটা যখন আপনি বলছেন, এই অবাধ্য OBD আছে এখানে, এটা বাদ দেন না, এটা বাদ দেন, দেখেন তো কি হয়ে যায়, ওবিডি, অবডিউরেট। ওবিডি কথাটা আছে, সেটাও তো অবাধ্যর মতোই হয়ে যায়। এবং সেটাকে যদি সিনোনিম বলেন সেটা কি স্টাববর্ন। স্টাববর্ন কথাটা আপনি কি, স্টপ কথাটা আপনি চিন্তা করেন না, স্টপ কথাটা দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে কেউ যদি আপনার স্টাববর্ন যখন বলে, যে কাউকে স্টপ করতে বলে, এই স্টপ স্টপ করছে শুধু শুধু, তাহলে কাকে স্টপ করতে বলে? তার মানে কি অবাধ্য কাউকেই তো স্টপ করতে বলে, নয়তো কি যাকে তাকে স্টপ করতে বলবে নাকি? নিশ্চয়ই কেউ একজন অবাধ্য যাকে আপনার স্টপ করার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে অবডিউরেট হচ্ছে কি অবাধ্য, এবং স্টাববর্ন কথাটির অর্থ হচ্ছে অবাধ্য। এরপরে স্যার যদি আমরা বলি সেটা কি অবডিউরেটকে তো এরকম ভাবে বলা যায় যে অতিরিক্ত কথা বললে তখন তাকে বলতে হবে যে এখন অফ থাকো, মানে অবাধ্য টাইপ। অবাধ্য অফ থাকো আসলে খুব একটা রিলেট করা যায় না, এটা একটু টাফ হয়ে যায়, বুঝতে পারছেন, একটু টাফ হয়ে যায় জিনিসটা। তাহলে এরপরে যদি আমরা যাই, তারপরে যদি আমরা যাই সেটা হচ্ছে কি, আচ্ছা আমি মিউট করে দিচ্ছি সবাইকে। আচ্ছা এবার যদি আমরা যাই সেটা হচ্ছে কি গুলিবল। গুলিবল হচ্ছে বিশ্বাস প্রবণ। মনে রাখবেন কিভাবে বলেন তো? যদি আপনি বলেন গুলিবল, গুলিবল হচ্ছে স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে, আপনি আমাদের গোল লাইফ 2 ব্যাচে লিটারেচার ক্লাস নেবেন প্লিজ। আচ্ছা গোল লাইফ 2 ব্যাচ তো স্পেসিফিক করে বলতে পারছি না কোনটা, মানে এভাবে তো আলাদা করে হয়তো বা মানে খেয়াল করা হয় না। আপনাদের 3টা ব্যাচ একসাথে আমি মানে ছিলাম আর কি, একসাথে আমরা ক্লাস করেছি, আপনারা এখন 3টা ব্যাচের সাথে ক্লাস করছেন। তাহলে যদি আপনি বলেন এই গুলিবল কথাটা, এটা হচ্ছে কি বিশ্বাস প্রবণ। এখন এটাকে মনে রাখতে পারেন কিভাবে? রাত 3টার দিকে আপনি ধরেন বাড়ি ফিরছেন, রাত 3টার দিকে হঠাৎ করে এক ভদ্রলোক বা এক ভদ্র মহিলা যেই হোক না কেন আপনাকে এসে বলছে যে ভাই আসেন তো একটু গলিতে আসেন, আপনার সাথে কথা আছে, বা একটা সমস্যা হয়েছে, আসেন একটু গলিতে আসেন। এখন আপনি হাজী মোহাম্মদ মহসিনের বংশধর বা মাদার তেরেসার আত্মীয় না হলে আপনি কি গলিতে যাবেন বলেন তো? আপনি হাজী মোহাম্মদ মহসিনের বংশধর বা মাদার তেরেসার আত্মীয় হলেই চিন্তা করবেন ভদ্রলোক কোনো বিপদে পড়েছে, যাই একটু গিয়ে মানে হেল্প করে আসি। আপনি যদি তাদের আত্মীয় না হন তাহলে কিন্তু আপনি চিন্তা করবেন না বিপদ আছে। এবং যদি ধরেন কেউ আপনাকে গলিতে ডেকে নিয়ে যেতে পারে, তার মানে কি আপনি ওদের আত্মীয় এবং প্রচন্ড পরিমাণে বিশ্বাসপ্রবণ, প্রচন্ড পরিমাণে বিশ্বাসপ্রবণ দেখে আপনি সে কাজটি করেছেন, সেক্ষেত্রে গুলিবল কথাটি হচ্ছে কি বিশ্বাসপ্রবণ। এবং যার সিনোনিম হচ্ছে উইলিং টু বিলিভ এনিওয়ান, এবং যার অর্থ হচ্ছে কি যে সবাইকে বিশ্বাস করতে চায়। এবং এটাকে মনে রাখতে চাইলে আপনি বলতে পারেন গলি,
গলিতে যে যায়, গলিতে যে রাতের বেলা চলে যায়। এবং এখানে আরেকটা কথা মাঝে মধ্যে কোট এসে থাকে, উক্তি এসে থাকে। এখানে আরেকটা কথা আমার খুব পছন্দের একটা কথা, সে কথাটা কোটটা কে বলেছেন, আমি কোটটা বলছি, তারপর আপনারা দেখি বলতে পারেন কিনা। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। কথাটা কে বলেছেন বলেন তো, পারবেন কি? রবীন্দ্রনাথ ঠাকুর। শেক্সপিয়ার। রবীন্দ্রনাথ ঠাকুর। এক্স্যাক্টলি, রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষের রবীন্দ্র উপরে বিশ্বাস হারানো পাপ, সবসময় মনে রাখবেন কথাটা। মানুষের উপরে সবসময় বিশ্বাস রাখবেন, আবার বিশ্বাস রাখলে অন্ধবিশ্বাস করবেন না, ঝামেলা আছে, আর অন্ধবিশ্বাস বন্দুকের করা যাবে না। গুলিকেও বিশ্বাস করা যায়, বন্দুকের গুলিকেও বিশ্বাস করা যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে যদি আমরা বলি যে গুলিবল হচ্ছে বিশ্বাসপ্রবণ এবং উইলিং টু বিলিভ এনিওয়ান, এরপর যদি আপনি বলেন ভাইয়েবল, আপনাদের প্রিপারেশন তো খারাপ না, ভালো আছে মাশাআল্লাহ। ভাইয়েবল হচ্ছে কি, কোনো কিছু দ্যাট ক্যান বি ডান, বা কোনো কিছু করার যোগ্য। গোলাম মোস্তফা, পড়ালেখা কেমন চলছে? জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে। ওকে, পড়ালেখা পাস করতে পারবেন চেষ্টা তো? করতেছি স্যার, চেষ্টা করতেছি। চেষ্টা করতেছেন, মডেল টেস্ট দিচ্ছেন? টাইমে বেস্ট। দেওয়ার কথা বলেছিলাম। জি স্যার, মডেল টেস্ট বই কিনবো, আমার একটা টপিক বাকি আছে তো ওটা শেষ করে কিনবো স্যার। আপনার বেশ পসিবিলিটি আছে গোলাম মোস্তফা, আপনার মধ্যে বেশ পসিবিলিটি আছে। ইনফ্যাক্ট মানে থাকে না, আপনি এগোচ্ছেন তো, মানে আসলে বিসিএস এই জিনিসটা খুব কাজে দেয়। যারা হঠাৎ করে, ইনফ্যাক্ট আমাদের সেজান আছে, সেজান কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো করছে, প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় সে ভালো করেছে। আমার যতগুলো পরীক্ষা আছে তার মধ্যে ম্যাক্সিমাম পরীক্ষায় সেজানের নামটা সব থেকে ভালোর কাতারে ছিল। সত্যি কথা বলতে কি জানেন, আমি কাকে নিয়ে বেশি ভয় পাই? সেজানকে নিয়ে বেশি ভয় পাই। কারণ কি জানেন, এটা হয় অনেক সময় যখন প্রচন্ড পরিমাণে ভালো করে, পরীক্ষার হলে গিয়ে সামহাউ তাদের কনফিডেন্সটা একটু বেড়ে যায়, তারা আবোল তাবোল কাজ করে ফেলে। এই জন্য কনফিডেন্স বাড়ানো যাবে না। আপনি পারেন না এতটুকু জেনে আপনি পরীক্ষার হলে যান, শেষ পর্যন্ত চেষ্টা করতে থাকবেন, শেষ পর্যন্ত। কোনো সময় মনে করবেন না যে আপনি সব পারেন। যতক্ষণ পর্যন্ত আপনার মনে হচ্ছে আপনি কিচ্ছু পারেন না, ততক্ষণ পর্যন্ত ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। প্রিলিমিনারির ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনার মনে হচ্ছে আপনি কিচ্ছুই পারেন না, কিন্তু পড়ছেন ডেইলি 8 10 12 ঘন্টা পড়ছেন, কিচ্ছু পারেন না, আপনি ট্র্যাকে আছেন, এবং এটা পজিটিভ সাইন। তারপর যদি আপনি বলি ভায়াবল, ভায়াবল হচ্ছে দ্যাট ক্যান বি ডান, অর্থাৎ যা কিনা করার যোগ্য। তাহলে যদি আপনি বলেন এটাকে মনে রাখতে পারি কিভাবে, ভাইয়েবল আমি কিভাবে মনে রেখেছি সেটা বলি, এরপরে আপনারা যেভাবে খুশি সেভাবে মনে রাখেন। আমার যে ভাইয়া আছে, ভাইয়া, ভাইয়া, আমার ভাইয়া কোনো কাজের মধ্যে আমাকে কখনো ইনভলভ করতে চায় না, মানে ও সবসময় আমাকে একটু সরিয়ে রাখে। মানে থাকে না যে সে আমাকে আসলে, আমি একটু ঝামেলা কম পছন্দ করি, তো তো সে সবসময় আমাকে একটু ঝামেলা মুক্ত রাখার চেষ্টা করে, যে যা তোর করা লাগবে না। তো এই জাতীয় কাজগুলো যেমন আমার ভাইয়া আমাকে সরিয়ে রাখে যে কোনো ঝামেলার থেকে, তার মানে কি আমার ভাইয়া ইজ এবল টু ডু এনিথিং, মানে আমার ভাইয়া হচ্ছে যে কোনো কাজ করতে পারে। সেক্ষেত্রে ভাইয়েবল হচ্ছে কি, যে কাজ করার যোগ্য বা যে কাজ করার সামর্থ্য রাখে। তাহলে ভাইয়েবল হচ্ছে কি, অর্থ করার যোগ্য, এবং দ্যাট ক্যান বি ডান, যেটা অর্থ হচ্ছে করার যোগ্য। হ্যান্ডি, ইউজফুল, এবং যার অর্থ হচ্ছে উপকারী। হাতে হাতে, হ্যান্ডি মনে রাখবো কিভাবে, হাতে হাতে যে জিনিসটা থাকে সেটাই তো উপকারী। হ্যান্ড, হ্যান্ডের পরে ওয়াই আছে, হাতে হাতে যে জিনিসটা থাকে সেটা উপকারী তো হবে অবশ্যই, না হলে হাতে হাতে কেন থাকবে? হ্যান্ডি হচ্ছে ইউজফুল। তাহলে এই পেজটা হয়েছে। জানা প্রশ্ন অজানা হয়ে যায় স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, এরকম হয় অনেক সময় পরীক্ষায়। কে এত ভূমিকম্প কে করছেন? আচ্ছা, তাহলে এর পরের পেজে যদি যাই, সেটা হচ্ছে কি রিসেন্টমেন্ট, অর্থ রাগ। কাউকে রিসেন্ট করেছেন, কাউকে আবার পুনরায় পাঠিয়েছেন, রিসেন্ট করেছেন। তাহলে রিসেন্ট করা মানে কি? ধরেন একটা কিছু, একটা কাউকে কোন একটা কাজের কথা বলেছেন, সে কাজটা ভালো করে করতে পারেন, আপনি রেগে গিয়ে বলছেন যাও আবার যাও। তাহলে রিসেন্ট করলে কি রাগ করে বলবেন না? অ্যাঙ্গার নিশ্চয়ই রিসেন্টমেন্টের সিনোনিম হয়ে যাচ্ছে অ্যাঙ্গার। রিসেন্টমেন্ট হচ্ছে রাগ, অ্যাঙ্গারের সিনোনিম হয়ে যাচ্ছে রিসেন্টমেন্ট। কোহেসিভ, কোহেসিভ কথাটার অর্থ কি? দৃঢ়ভাবে লেগে থাকা, কোনো কিছু একেবারে কোহেসিভ বা কোএক্সিস্ট যখন করে। আমরা বলি না কো ওয়ার্কার, আমার সাথে যে লেগে লেগে কাজ করে, কো ওয়ার্কার। লেগে লেগে না, মানে আমার সাথে যে কাজ করে, কো ওয়ার্কার। এরপর আমি যদি বলি কোঅর্ডিনেট, আমার পাশে যে আছে সে কোঅর্ডিনেট। আমি যদি বলি কলিগ, সেটাও কিন্তু পাশাপাশি বোঝানো হয়, অর্থাৎ পাশাপাশি অবস্থানকে বোঝানোর ক্ষেত্রে এই জাতীয় শব্দগুলো ব্যবহৃত হয়। ইনফ্রিঞ্জ, এখানে মনে রাখতে গেলে আমরা যদি বলি ফ্রিজ, এটাকে মনে রাখতে পারি ফ্রিজ দ্বারা। ধরেন আমি ডায়েট করছি, প্রচন্ড পরিমাণে ডায়েট করার ইচ্ছা আছে, কারণ আমি শুকিয়ে একেবারে একাকার হয়ে যাব। তো এরকম ডায়েট করার হঠাৎ করে আপনি চিন্তা করছেন যে আপনি ফ্রিজে ঢুকবেন না,
ফ্রিজে ঢুকবেন না, কারণ ফ্রিজের মধ্যে কি আছে, আপনার পছন্দের খাবার আছে, পায়েস আছে, ফিন্নি আছে, যা যা আপনি পছন্দ করেন, এই জাতীয় খাবারগুলো আছে। এখন ফ্রিজের মধ্যে ঢুকলে আপনার পণটা কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে, তাই না? তাহলে পণটা ভঙ্গ হয়ে গেলে সেটা ইনফ্রিঞ্জে ঢুকে যাচ্ছেন আপনি, অর্থাৎ কি ফ্রিজের ভিতরে ঢুকে ইনফ্রিঞ্জে ঢুকে আপনি ভঙ্গ করে ফেলছেন আপনার ডায়েটকে বা পণকে। সেক্ষেত্রে ইনফ্রিঞ্জ হচ্ছে কি, ভঙ্গ করা। ট্রান্সগ্রেস কথাটার অর্থ হচ্ছে ভঙ্গ করা। সেক্ষেত্রে আপনি যখন ফ্রিজের মধ্যে না ঢুকে আপনি ঘাসপুস খাচ্ছেন, আপনি আপনার নিজের যে স্বভাব আছে সেই স্বভাবটাকে পরিবর্তন করে নিজেকে ভাঙছেন না? নিজেকে তো ভাঙছেন, যখন ফ্রিজের মধ্যে ঢুকছেন না তখন ঘাসপুস, এই গ্রেস ট্রান্সগ্রেস, ঘাসপুস খেয়ে নিজেকে পরিবর্তন করছেন, সেক্ষেত্রে এটাও কিন্তু হয়ে যাচ্ছে তার সিনোনিম। অর্থাৎ ইনফ্রিঞ্জের অর্থ হচ্ছে ট্রান্সগ্রেস, অর্থাৎ ভঙ্গ করা, ফ্রিজের ভেতরে ঢুকে যাওয়া, ভঙ্গ করে ঢুকে ফেলেন, আপনি খেয়ে ফেললেন সবকিছু। এবং ট্রান্সগ্রেস যখন কথাটা বলছেন সেটাও কি, ঘাসপুস খেয়ে আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন। ব্রোশার প্রাইমারিতে এসেছে, এই যে বিগত কয়েকদিনের যে আগে পরীক্ষা হলো প্রথম ধাপের, এই প্রশ্নটা এসেছে। এবং মানে থাকে না যে প্রাইমারির যে ভোকাবুলারি যখন কমন পড়ে গেছে, আমি বেশ মজা পেয়েছি যে আসলে এরা কি আমার এখান থেকে তার দিতে হলো। তো যখন আমি বলছি ব্রোশার, এই ব্রোশার কথাটার অর্থ কি? ব্রোশার কথাটার অর্থ হচ্ছে পুস্তিকা বা প্যাম্পলেট, যাকে আপনি লিফলেটও বলতে পারেন। এবং এটা মনে রাখার টেকনিক আমি যদি বলি, ব্রো এবং স্যার বলে মানুষকে পামপট্টি দেয়। লিফলেট দেখবেন, আপনি ধরেন কোথাও কোনো একটা চাকরি পরীক্ষা দিতে গিয়েছেন, ইন দ্য মিন টাইম আপনাকে একদল লোক এসে ধরবে, হয় সে কোচিং থেকে এসে ধরবে, নয়তো আপনার কোন একটা ট্যুর এজেন্সি থেকে এসে ধরবে, এসে ধরে আপনাকে বলবে স্যার স্যার এটা একটু ইয়ে করেন, আমাদের এই অপশন আছে, আপনাকে ব্রো বলবে, স্যার বলবে, আপনাকে পামপট্টি দিবে যাতে আপনি তাদের অফারটা কেনেন, তাই না? তাহলে ব্রোশার বলে আপনাকে লিফলেট দিয়ে পামপট্টি মারে যে এই কাজটা করলে আপনি কিং হয়ে যাবেন, তাহলে ব্রোশার হচ্ছে প্যাম্পলেট। ইকুইভোকাল অস্পষ্ট, মিস্টেকেন ভ্রান্ত। ইকুইভোকাল কথার অর্থ কি? যখন আপনার ভোকালটা অস্পষ্ট আছে, অস্পষ্ট যখন আছে ভোকালটা, তখন সেটা হয়ে যায় কি, ইকুইভোকাল। এবং মিস্টেকেন কথাটি যখন আপনি বলছেন সেটাও কিন্তু অস্পষ্টই, মানে ভয়েসটাই তো অস্পষ্ট শোনা যায় সচরাচর, সেক্ষেত্রে ইকুইভোকাল কথাটা হচ্ছে অস্পষ্ট এবং মিস্টেকেন কথাটা হচ্ছে ভ্রান্ত বা অস্পষ্ট। তাহলে এটা হয়েছে, এই পেজটা হয়েছে। হয়েছে। ওকে, ডান। তারপরে যদি আমি বলি ইলুসিভ, অলিক বা বাস্তব, নট সার্টেন অনিশ্চিত। ইলুসিভ, ইলুসিভ হচ্ছে কি, ইল চিন্তা ভাবনা, আমরা বলি না যে তার চিন্তা ভাবনা তো ইল, সে খারাপ চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে ইলুসিভ হচ্ছে কি, খারাপ বা অলিক বা অবাস্তব চিন্তা ভাবনা, ইল চিন্তা ভাবনা, ইল চিন্তা, এই কথা চিন্তা করলে ইলুসিভ হচ্ছে অবাস্তব। নট সার্টেন, সার্টেন মানে কি, কোনো কিছু যখন মানে কি বলে আনপ্রেডিক্টেবল থাকে, কি বলে আনসার্টেন থাকে, সেক্ষেত্রে সেটা হয়ে যায় নট সার্টেন। ইফেজ মুছে ফেলা, ওই যে ইউক্যাম, তারপরে আরো কি কি যেন অ্যাপ আছে, ফটো ফটো কি কি যেন এডিটর অ্যাপ আছে, তো এই এডিটর অ্যাপ আপনি যখন ডাউনলোড করেন তখন কি আপনি আপনার ফেসটা চেঞ্জ করে ফেলেন না? যে ফেস আছে সেটাকে পরিবর্তন করে নতুন একটা রূপ দেওয়ার চেষ্টা করেন, তাই তো? তাহলে ইফেসটা হচ্ছে কি, মুছে ফেলা। ইফেস অর্থাৎ ফেসটাকে মুছে ফেলে আপনি নতুন একটা অ্যাপ দিয়ে নিজের নিজের চেহারাকে পরিবর্তন করতে চাচ্ছেন বা সুন্দর করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে যাচ্ছে কি রাব আউট। এবং এটা সচরাচর আমরা অনেক সময় বাচ্চাদেরকে বলার ক্ষেত্রে ভুল করে থাকি, কি আমরা বলি তোমার রাবারটা নিয়ে আসো, রাবার বলতে কোনো কথা নেই, রাব আউট আছে। রাব আউট হচ্ছে মুছে ফেলা, ওই যে রাব আউট আমরা বলি না, ওই রাব আউট হচ্ছে মুছে ফেলা, রাবার বলতে কোনো কথা নেই। এরপর যদি বলি ইন্টালেকচুয়াল, বুদ্ধিজীবী, ইন্টেলিজেন্ট, বুদ্ধিজীবী এটা আপনারা জানেন, ইন্টালেকচুয়ালের সাথে ইন্টেলিজেন্ট হয়, তাই তো? ইন্টারপিড সাহসী, ফিয়ারলেস নির্ভীক, মনে রাখতে পারি কিভাবে? ইন্টারপিড ফর এক্সাম্পল, আমার নানু বাড়ি হচ্ছে নরসিংদীতে, আমাকে আম্মু আগে যখন আমরা মানে আমি এইচএসসি কমপ্লিট করার আগে বা ইন্টার কমপ্লিট করার আগে আমার আম্মু না আমাকে বাইরে যেতে দিত না, মানে নরসিংদীতে একা একা যেতে দিত না। আমার নানু বাড়ি আমার খুব পছন্দের জায়গা, তো আমাকে একা একা যেতে দিত না। আম্মু বলতো যে তুমি এখনো ছোট, তুমি আরো বড় হও।
তাহলে আমি আরো বড় হলে আমার আম্মু সাহস করতে পারে, অর্থাৎ ইন্টার পাস করলে আমি সাহসী হয়ে যাই, তারপরে আমাকে একা একা যেতে দিয়েছে। এটা কিন্তু সত্যি কথা, ইন্টার পাস করার পরে আমাকে যেতে দিয়েছে, এর আগে যেতে দেয় নাই। তাহলে ইন্টারপিট বা ইন্টার পাস, আপনি যদি বলেন ইন্টার পাস, সেক্ষেত্রে সাহসী হয়ে যায়। এবং ফিয়ারলেস, ফিয়ারলেস মানে কি? ফিয়ার অর্থ ভয়, এবং ফিয়ারলেস যখন বলছেন ভয়মুক্ত বা সাহসীকে বোঝানো যায়। তারপরে যদি আমি বলি বুটলেগ, চোরাচালান করা বা স্মাগল করা, তাহলে এটাকে মনে রাখতে পারি কিভাবে? বিটিভির যে কি বলে ইয়েটা ছিল, বিটিভির যে আপনার কি বলে, আগে একটা সময় আমরা যারা 90s এর বুড়োরা আছি তারা কিন্তু বলতে পারি, আপনারা আমি বিশ্বাস করি সবাই 90s এর। তো এই বুটলেগ, এই যে কি বলে যে যারা আপনার আম, আমরা স্মাগল কথাটা কিন্তু অনেক শুনেছি, যে ভিলান যারা থাকে, স্মাগলার, স্মাগলার মানে হচ্ছে খারাপ মানুষ, যে ভিলান থাকে সিনেমার। এই ভিলানরা দেখবেন আননেসেসারি না কিছু অর্নামেন্টস পরে রাখতো, কিছু ড্রেস আপ পরে রাখতো, এমন এমন অদ্ভুত ড্রেস আপ, শুধু শুধু ঘরের মধ্যে বুট জুতা পরে রাখতো, শুধু শুধু ঘরের মধ্যে আংটি পরে রাখতো, আরো কি কি যেন অদ্ভুত একটা অবয়ব পরে রাখতো, সেটা হলে তাকে ভিলানের মতো দেখা যায়। তাহলে ভিলানরাই তো বুটলেগ করে, বুটলেগ মানে লেগের মধ্যে বুট পরে থাকে, চোরাচালান করে যারা। এবং স্মাগেল মানে চোরাচালান করা, সেটা আমরা জানি। তাহলে বুটলেগ হচ্ছে কি? চোরাচালান, এবং স্মাগেলও হচ্ছে চোরাচালান করা। এক্স্যাক্টলি, জসিমের মুভি, তাই তো? এরপরে যদি বলি আমরা, এরপরে যদি আমি বলি, সেটা হচ্ছে কি? ইনক্রেডিবল, অবিশ্বাস্য, আনবিলিভেবল ও অবিশ্বাস্য, তাই তো? এটা আপনারা জানেন। তাহলে ইনক্রেডিবল কথাটার অর্থ হচ্ছে অবিশ্বাস্য, আনবিলিভেবল কথাটার অর্থ হচ্ছে অবিশ্বাস্য, যেটা আপনি বিশ্বাসই করতে পারছেন না। স্কাটল, পরিত্যাগ করা, মনে রাখতে পারেন কিভাবে? স্কাটল, ছোটবেলায় দেখবেন অনেক মেয়েরা না স্কার্ট পরতো। স্কার্ট কি? ওই যে ড্রেসের মতো করে যে একটা স্কার্ট, ওই স্কার্ট পরতো। এখন বড় হয়ে তারা কিন্তু পরিত্যাগ করে ফেলে, স্কার্ট কিন্তু আর পরে না। কারণ কি? স্কার্ট পরলে তাদেরকে বাচ্চা বাচ্চা লাগবে, এখন তারা তো বড় হয়ে গিয়েছে, তাদেরকে ম্যাচিওর ব্যাপারটা বোঝাতে হবে, সেজন্য তারা স্কার্ট পরে না। অর্থাৎ স্কাটল মনে রাখবো কিভাবে? স্কার্ট দিয়ে। স্কাটেল, পরিত্যাগ করা। অ্যাবান্ডান, পরিত্যাগ করা, মনে রাখবো কিভাবে? অ্যাবান্ডান যে পরিত্যাগ করা, এখানে ডন আছে। এখন কি আর ডন মুভি শাহরুখ খান করে? আগে যখন ডন 1 ডন 2 দেখেছেন, এখন কি ডন মুভি শাহরুখ খানকে দেখেন? ডন মুভি তো কতদিন ধরে হয় না। তো এই যে অ্যাবান্ডান, এই যে ডন মুভি যে আছে, এই ডন মুভি কিন্তু বর্তমানে শাহরুখ খান পরিত্যাগ করে দিয়েছে, আর কিন্তু করছে না। সেক্ষেত্রে ডন যখন লাস্টে আছে, পরিত্যাগ করা। স্কাটেল যখন আপনি বলছেন, সেটাও পরিত্যাগ করা, স্কার্ট পরা, ছেড়ে দেয়া, তাই তো? তারপরে যদি আপনি বলেন বিলেটেড, ধীর গতি সম্পন্ন। টার্ডি, সেটাও ধীর গতি সম্পন্ন। বিলেটেড ধীর গতি, টার্ডিও ধীর গতি, মনে রাখতে পারেন কিভাবে? লেট যে করবে সেই তো ধীর গতিতে আসছে, তাই না? বিলেটেড, সেক্ষেত্রে যদি আপনি বলেন বিলেটেড, লেট করে করে ধীরু ধীরু পায়ে কোন একটা কাজ করছে। এবং টার্ডি যখন বলছেন, যে টায়ার্ড সেই তো ধীরু ধীরু পায়ে চলবে, তাই না? যে টায়ার্ড অবস্থা আছে, টার্ডি, টার্ডিকে টায়ার্ড দিয়ে মনে রাখতে পারি, যে যে টায়ার্ড সেই ধীরে ধীরে চলবে। তাহলে টার্ডি হচ্ছে কি? বিলেটেড এর সিনোনিম। সিকোয়েন্স, ওই যে স্টার বাংলা, স্টার জলসা, এই জাতীয় যে সিকোয়েন্স আছে, একটার পর একটা সিরিয়াল, আপনারা যখন দেখেন এই জাতীয় এক একটা সিরিয়াল বা সিকোয়েন্স হচ্ছে অনুক্রম, এবং যেটার সিনোনিম হয়ে যাচ্ছে কি? টু ফলো বা অনুসরণ করা। কম্পিটেন্ট, সক্ষম, যার সিনোনিম হয়ে যাচ্ছে কেপেবল, অর্থাৎ সক্ষমতাই বোঝায়। সেক্ষেত্রে ইফ সামওয়ান ইজ কম্পিটেন্ট ফর ডুইং সামথিং, দ্যাট মিনস হি ইজ কেপেবল অফ ডুইং ইট। অর্থাৎ কম্পিটেন্টের সিনোনিম হয়ে যাচ্ছে কেপেবল, অর্থাৎ সামর্থ্যকে বোঝাতে। তাহলে এই পেজটা লিখে ফেলুন একটু, এই পেজটা একটু লিখে ফেলবেন। হয়েছে এটা? ওকে, ডান। তারপরে যদি যাই জভিয়াল, জলি, মনে রাখবো কিভাবে? বাংলাদেশে একটা নায়ক, নায়ক না ঠিক মডেল একটা ছেলে আছে, যার নাম হচ্ছে কি জোভান, জোভান। তো জোভানের হাসি দেখে নাকি সবাই কি বলে যে প্রেমে পড়ে যায়, তার হাসি নাকি অনেক সুন্দর। তাহলে আপনি যদি বলেন জভিয়াল কথাটা জোভানকে দিয়ে মনে রাখতে পারি, জোভান।
বাংলাদেশের যে নায়ক আছে জোভান, তার হাসি দেখে জলি প্রেমে পড়ে যায়, বা জোভান অনেক জলি মাইন্ডেড, তাই তার হাসিটা সুন্দর। তাহলে জোভিয়ালের সিনোনিম হয়ে যাচ্ছে জলি, যেটা কিনা আমোদে বোঝায়। এবং এখানে সচরাচর সচরাচর দুটো কথাই দিয়ে দেয়, জোভিয়ালের সিনোনিমটা জলিও দিয়ে দেয়, গেও দিয়ে দেয়। আপনি কোনটা দাগাবেন? আপনি জলিটা দাগাবেন, গেটা দাগানোর প্রয়োজন নেই, জলিটা দাগাবেন, পজিটিভ কথা। ইনসাইড খ্যাপানো, এবং ইনস্টিগেট সেটাও হচ্ছে খ্যাপানো। মনে রাখতে পারবেন কিভাবে? ইনসাইড, ইনসাইড মানে কি? ভেতরে, যদিও স্পেলিংটা হয়ে যায় ইনসাইড, তাই তো, কিন্তু আপনি মনে রাখতে সমস্যাটা কি? ইনসাইড হচ্ছে ভেতরে, এবং সেটা যদি হয় খ্যাপানো, ইনস্টিগেট সেটাও হচ্ছে খ্যাপানো, মানে গেটের ভেতরে ইন করা। গেট, আপনি যদি বলেন গেটের ভেতরে, গেটের ভেতরে ইন করা, সেটা হয়ে যায় কি? ইনস্টিগেট, অর্থাৎ ভেতরে ঢোকা। ডিলিউট প্রত্যাহার করা বা প্রতারিত করা, এবং ডিসিভ সেটাও প্রতারিত করা। মনে রাখবেন কিভাবে? যখন আপনি বলছেন ডিলিউট, দুনিয়া সব থেকে বেশি প্রতারণা করা হয় কাদের সাথে জানেন? সব থেকে বেশি প্রতারিত হয়েছে কারা? যারা হলের মধ্যে ডাল খেয়েছে, বা যারা মাদ্রাসার বোর্ডিং এ গিয়ে ডাল খেয়েছে। কারণটা কি জানেন? এই ডালের নাম দিয়ে তাদেরকে পুরো হলুদের পানি খাওয়ানো হয়েছে। ডাল বলতে একটা দুটো ফোঁটা ইয়ে থাকবে, কিন্তু বাকি পুরোটাই থাকবে আপনার প্রতারণা, মানে থাকে না, পুরোটাই থাকবে পানি। সেক্ষেত্রে ডিলিউট কথাটা ডাল দিয়ে মনে রাখতে পারি আমরা, ডাল, যে ডাল দিয়ে আপনাকে হলের ডাল খেয়ে প্রতারিত করা হয়েছে। এবং ডিসিভও হচ্ছে প্রতারণা করা। সেক্ষেত্রে আপনি যদি বলেন রিসিভ, এর উল্টো হচ্ছে ডিসিভ, প্রতারণা করা। ইউফেমিজম সুভাষণ, বা ইউজিং ইনঅফেন্সিভ এক্সপ্রেশন, কোমলমতি অভিব্যক্তি। ধরেন আপনার সাথে কারোর একজনের খুব ভাব হয়েছে, এবং সেই মানুষটিকে আপনি যখন ইউফেমিজম বলছেন, অর্থাৎ যে মানুষটির সাথে আপনার প্রচন্ড পরিমাণে খাতির আছে, সেই মানুষটি তো আপনার সেই একজন যাকে আপনি জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন বলেন, তাহলে সেই এর সাথে কি আপনি খারাপ ভাবে কথা বলবেন? নিশ্চয়ই তাকে তেলিয়ে পটিয়ে একেবারে সুন্দর করে, দেখো এই সেই কত কিছু, তো এই জাতীয় কথাগুলো একটু পটিয়ে তেলিয়েই তো কথা বলবেন, তাই না? তাহলে সেই এর সাথে তো নিশ্চয়ই খারাপ ভাবে কথা বলা যাবে না। তাহলে ইউফেমিজম হচ্ছে কি? সুভাষণ, এবং যার সিনোনিম হয়ে যাচ্ছে ইউজিং ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। হয়েছে লেখা? হয়েছে? ওকে, ডান। তারপরে যদি যাই, কিছু অ্যান্টোনিম আমরা পড়বো। অ্যান্টোনিমের মধ্যে আমরা যদি বলি ডার্ট, অ্যান্টোনিমটা কি? উল্টো হয়ে যায়, তাই না? যে কোনো একটা সিনোনিমের উল্টোটা, যে কোনো একটা শব্দের উল্টো যে শব্দটা হয়ে যায় সেটা হয়ে যায় অ্যান্টোনিম। তাহলে অ্যান্টোনিমের ক্ষেত্রে আপনি যদি বলেন ডার্ট, ডার্ট মানে কি? স্বল্পতা যখন কোনো কিছুর সৃষ্টি হয়। ফর এক্সাম্পল, ডার্ট বা স্বল্পতাটা কিভাবে সৃষ্টি হয়? কেউ যদি মরে যায়, তাই তো, ডার্টের সাথে আপনি যদি ডেথটাকে মিলিয়ে নাম মনে রাখতে চান, ডেথ, কেউ মরে গেলে তার স্বল্পতা আপনি ফিল করেন। সামওয়ান ইজ ডাইড বা সামওয়ানস ডেথ মেক্স ইউ ফিল হিজ, কি বলে, হিজ স্পেস, অর্থাৎ সে যে নাই সে জিনিসটা আপনি তখন ফিল করা শুরু করেন, সে মরে গিয়েছে। এবং যদি ডার্ট হয় স্বল্পতা, ডেথের কারণে যদি কারোর স্বল্পতা ফিল করেন, তাহলে প্রাচুর্য হয়ে যায় কি? অ্যাবান্ডান্স। অ্যাবান্ডান্স মানে হচ্ছে প্রাচুর্য। মনে রাখতে পারি কিভাবে? যার প্রাচুর্য আছে সেই তো ডান্স করবে, তাই না? যার প্রাচুর্য আছে, যার মধ্যে প্রচুর কিছু আছে, মনে করেন যে অনেক টাকা পয়সায় মানে পরিপূর্ণ, সে ডান্স করবে। ওই যে সিফাতুল্লাহ একজন আছে না, ভদ্রলোক, বাইরে যে থাকে, মাঝে মধ্যে ভিডিও টিডিও করে, দেখবেন সবাইকে গরিব বলে সে নাচানাচি করে, তার কাছে প্রচুর পরিমাণে প্রাচুর্য আছে। অর্থাৎ এই যে ভদ্রলোক নাচানাচি করছে বাকি সবাইকে গরিব বলে, কারণ সে অনেক বড় লোক, সে ফিল করে সে অনেক বড় লোক। তাহলে এই জাতীয় কথাগুলো হয়ে যাচ্ছে কি? সে ডান্স করছে, তার মানে সে বিশ্বাস করে তার কাছে প্রচন্ড পরিমাণে অনেক কিছু রয়েছে। তারপরে যদি বলি, সেটা হচ্ছে কি? ফ্রুগাল। ফ্রুগাল হচ্ছে মিতব্যয়ী, এবং এক্সট্রাভ্যাগেন্ট হচ্ছে অমিতব্যয়ী। মনে রাখতে পারি কিভাবে? এই ফ্রুগাল বলতে কি? মিতব্যয়ীকে মানুষ গালমন্দ করে, মিতব্যয়ীকে গালমন্দ করে, গালমন্দ করে। ফ্রুগাল হচ্ছে কি? গালমন্দ করে। এক্সট্রাভ্যাগেন্ট, ফ্রুগালের সিনোনিম হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট। এরপরে যদি আমি বলি অনারারি, সেটা হচ্ছে কি? স্যালারিড। অনারারি মানে কি? সম্মানের জন্য। এবং স্যালারিড মানে কি? বেতনভুক্ত। স্যালারিড মানে কি? যখন আপনার বেতনের দ্বারা আপনি কোনো একটা কাজ করছেন। জেন্টল ভদ্র,
রুড হচ্ছে অভদ্র, জেন্টাল হ্যাঁ অ্যান্টোনিম, এগুলো হচ্ছে সিনোনিমের উল্টোটা অ্যান্টোনিম। তাহলে জেন্টাল যদি আপনি বলেন ভদ্র, সেটা রুড হচ্ছে অভদ্র। সুপারসিলিয়াস অহংকারী, অ্যাফেবল বিনয়ী। মনে রাখবেন কিভাবে, যে সারাক্ষণ শুধু সুপার সিসি করে সবাইকে, সবাইকে বলে ছি তুমি এত খারাপ, ছি তুমি এত খারাপ। যে সুপার সিসি করছে সে মানে কি অহংকারী না, সবাইকে সবাইকে সে খারাপ ভাবে, বা সবাইকে সে বলে যে না তুমি তোমার কোনো ভ্যালু নাই। এই জাতীয় যে কাজগুলো আছে সুপার সিসি যে করছে সেটা হয়ে যায় কি অহংকারী, এবং অ্যাফেবল হচ্ছে বিনয়ী। তাহলে এগুলো একটু লিখে ফেলবেন। হয়েছে? ডান, গুড। তারপরে যদি যাই সেটা হচ্ছে কি ইনডিফারেন্স, অনীহা। আর্ডোরও হচ্ছে অনীহা। ইনডিফারেন্স কথাটার অর্থ কি? ইনডিফারেন্স কথাটা যদি আমরা বলি, ইনডিফারেন্স হচ্ছে যার মধ্যে কোনো ডিফারেন্স নাই, যাকে ঘুষি দিলেও ব্যথা পায় না, যাকে কাতুকুতু দিলেও হাসে না, সে ব্যাপারটাই ইনডিফারেন্স, মানে তার মধ্যে কোনো ডিফারেন্স নাই, উৎসাহ নাই। এবং এরপরে যদি আপনি বলেন উৎসাহী, সেক্ষেত্রে সেটা হয়ে যায় কি আর্ডোর, বা উৎসাহী, যে কথায় কথায় দৌড় দেয়, অতি উৎসাহী হয়ে যে কথায় কথায় দৌড় দেয়, তার মধ্যে প্রচন্ড পরিমাণে উৎসাহ কাজ করছে। যে অতি উৎসাহী হয়ে কথায় কথায় ডিগবাজি দেয়, ভদ্রলোক যে আছে একজন অতি উৎসাহী ভদ্রলোক, আসলে তিনি একজন একজন আমি বলতে হবে, মানে তিনি একজন প্রাণী, আসলে মানে অদ্ভুত এক প্রাণী। তাহলে ইনডিফারেন্স কথাটা হচ্ছে কি আর্ডোর, মানে সে উৎসাহ হয়ে দৌড় দেয়, প্রচুর মানে কথায় কথায় দৌড় দেয়, DOUR। আর্ডোর হচ্ছে কি অবশ্যই দৌড় দিচ্ছে। তারপরে কি স্লাগিশ, ধীরজ। এবং এনিমেটেড হচ্ছে প্রাণবন্ত। মনে রাখতে পারি কিভাবে, আপনার ওয়াইফের ছোট বোন আপনার শালা হবে, এবং সেই গালিটা কিন্তু সবাইকে দেয়া হয়, এই এটা কর, এই শালা সেটা কর। অর্থাৎ এই জাতীয় কথা যখন আমরা বলছি স্লাগিশ, এই স্লাগিশ বলে আমরা এই শালা তাড়াতাড়ি কর, তার মানে কি শালাকে তাড়াতাড়ি করার একটা উপদেশ দিচ্ছে, বা একটা থাকে না একটা ঝাড়ি দিচ্ছে যে এই শালা তাড়াতাড়ি কর, তার মানে কি স্লাগিশ কথাটা হচ্ছে ধীরুজ, ধীরে আছে বলে তাকে তাড়াতাড়ি করার কথা বলা হচ্ছে। এবং এনিমেটেড, যেটা কিনা এনিমেশন দেই না আমরা, এনিমেশনটা তো সবসময় প্রাণবন্ত থাকে, স্লাগিশ ধীরুজ ছিল একটা জিনিস, স্থির ছিল, এবং এনিমেশনটা হচ্ছে প্রতিনিয়ত প্রাণবন্ত থাকবে, একটার পর একটা এনিমেশন আসতে থাকে যখন। ইনিমিক্যাল, শত্রুভাবাপন্ন। ফ্রেন্ডলি এটার অ্যান্টোনিম, এটা আপনারা সবাই মোটামুটি জানেন যে এনিমিক্যালের অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ফ্রেন্ডলি, তাই তো? এরপর যদি বলেন রিক্যালসিট্র্যান্ট, অবাধ্য, এবং কমপ্লিয়ান্ট হচ্ছে কি বাধ্য। রিক্যালসিট্র্যান্ট হচ্ছে অবাধ্য, এবং কমপ্লিয়ান্ট কথাটার অর্থ হচ্ছে কি বাধ্য। এবং এটাকে যদি আমি বলি, এটাকে মনে রাখার সহজ যে টেকনিক আছে, ফরেন মিনিস্ট্রিতে যারা আছেন, ফরেন মিনিস্ট্রিতে যারা কর্মকর্তা আছেন, তাদের কাছে একটা টার্ম আছে যেটাকে বলা হয় রিকল। ধরেন কোন একটা দেশে ফরেন মিনিস্ট্রি কোন একজন কর্মকর্তা যিনি আছেন, তিনি সেই দেশের আইনের দ্বারা কিন্তু তাকে কিছু করা যায় না, এটাকে বলা হয় ডিপ্লোম্যাটিক ইমিউনিটি। রিটেনে পাবেন আপনারা এই জিনিসগুলো। তাহলে সেই দেশের আইন দ্বারা যখন তাকে কিছু করা যায় না, সে যদি কোনো একটা খারাপ কাজ করে থাকে, সেক্ষেত্রে তাকে তার দেশে, মানে ওই দেশে ফিরিয়ে নিয়ে আসতে হয়, এবং সেই দেশের গভর্নমেন্টের কাছে যায় যে আপনার এই এমপ্লয়িটাকে আপনাদের দেশে নিয়ে যান, ওকে আমাদের দেশে খুব একটা ভালো কাজ করছে না। তখন যদি গভর্নমেন্ট ইচ্ছা করে সেই এমপ্লয়িটাকে রিকল করে নিয়ে আসবে, এবং এটাই হচ্ছে রিকল। এবং রিকল কাকে করে? যে অবাধ্য থাকে, যে ভালো কাজ করে না, তাকেই রিকল করা হয়। তাহলে রিক্যালসিট্রেন্ট হচ্ছে অবাধ্য, এবং কমপ্লেন্ট হচ্ছে বাধ্য। এবং কমপ্লেইন দিলেই তো মানুষকে বাধ্য করা যায়, যে আমি বাধ্য, কমপ্লেইনের ভয় দেখিয়ে মানুষকে বাধ্য করি না, যেটা করো নয়তো কিন্তু আমি কমপ্লেইন করব। তাহলে এই কমপ্লেইনের ভয় দেখিয়েই সাধারণত আমরা মানুষকে বাধ্য করি, সেক্ষেত্রে রিক্যালসিট্রেন্ট হচ্ছে অবাধ্য, এবং কমপ্লেইন্ট হচ্ছে বাধ্য। লায়াবিলিটি, দায়। অ্যাসেট, সম্পদ, এটা বলতে হবে না, এটা আপনারা জানেন। লায়াবিলিটি হচ্ছে কি দায়, এবং অ্যাসেট হচ্ছে সম্পদ। হচ্ছে এটা এই পেজ। ওকে, ডান। হেড ঘৃণা, অ্যাডমায়ার হচ্ছে প্রশংসা করা, এটা আপনারা জানেন। হেড ঘৃণা, অ্যাডমায়ার হচ্ছে প্রশংসা করা। রিপিল হচ্ছে বাতিল করা, এবং ইনঅ্যাক্ট হচ্ছে আইনে পরিণত করা। রিফিল প্যাক আমরা বলি না, রিফিল প্যাক, কোনো কিছু যে রিপিল করি আমরা, রিফিল বলতে কিছু না, রিপিল প্যাক। সেক্ষেত্রে আপনি যদি বলেন রিফিল হচ্ছে বাতিল করা কোনো কিছু, যে হ্যান্ড ওয়াশের রিফিল প্যাক আপনারা ইউজ করেন, সেটা হচ্ছে বাতিল করা প্যাকেটটাকে আপনি ইউজ করেন। এরপরে ইনঅ্যাক্ট হচ্ছে কি আইনে পরিণত করা। ইকুইটি, ন্যায়পরায়ণতা,
বায়াস হচ্ছে পক্ষপাতিত্ব, ইকুইটি হচ্ছে কি আপনি যখন সবার প্রতি সমান দৃষ্টিতে তাকাচ্ছেন, ইকুয়াল, ইউ আর ইকুয়াল টু এভরিওয়ান এন্ড ইচ অ্যান্ড এভরিওয়ান, সেক্ষেত্রে ইকুইটি হয়ে যাচ্ছে ন্যায়পরায়ণতা, বায়াস হচ্ছে পক্ষপাতিত্ব। এবং অবলাইজ হচ্ছে বাধ্য করা, বদার হচ্ছে বিরক্ত করা। অবলাইজ হচ্ছে বাধ্য করা এবং বদার হচ্ছে বিরক্ত করা। তাহলে মনে রাখতে পারি কিভাবে, দুনিয়ার সব বোনদের একটা কমপ্লেইন থাকে যে তাদের ভাইরা তাদেরকে অনেক বিরক্ত করে, ব্রাদাররা অনেক বিরক্তিকর হয়। এটা দুনিয়ার সব ভাই বোনদের একটা কমন কমপ্লেইন থাকে যে তার ব্রাদার তাকে প্রচন্ড পরিমাণে বিরক্ত করে থাকে। সেক্ষেত্রে অবলাইজ হচ্ছে বাধ্য করা এবং বদার হচ্ছে কি বিরক্ত করা, তাই তো? এবং এরপর যদি আপনি বলেন সাইনিক্যাল, নৈরাশ্যবাদী, গুলিবল, অতি বিশ্বাস প্রবণ, মনে রাখতে পারেন কিভাবে, যে সব জায়গায় শুধু ছাই ছাই দেখে, যার মধ্যে আসলে কোনো পজিটিভিটি নাই, সে সবকিছুর মধ্যে বলে যে ধুর ছাই, কিছু পারি না, কিছু হবে না। তাহলে ছাই ছাই যখন দেখছে সে নৈরাশ্যবাদী। এবং যে মাদার তেরেসার বংশোদ্ভূত মানুষ, যে কিনা গলিতে যাওয়ার জন্য সদা প্রস্তুত, রাত 3টার সময় গলিতে যেতে পারে, সে তো অবশ্যই অতি বিশ্বাস প্রবণ হবে, তাই না? তাহলে সাইনিক্যালের উল্টো হয়ে যাচ্ছে কি গুলিবল, যেটা অতি বিশ্বাস প্রবণ। ইনিশিয়েটিভ সেটা কি উদ্যোগ, এবং অ্যাপাথাই সেটা হচ্ছে কি অনীহা বা ইনডোলেন্স। ইনিশিয়েটিভ হচ্ছে কি কোনো কিছুর উদ্যোগ গ্রহণ করা, অ্যাপাথাই হচ্ছে কি কোনো কিছুর অনীহা থাকা। এরপর যদি আপনি বলেন ট্রানজিটরি, ক্ষণস্থায়ী, পার্মানেন্ট হচ্ছে কি স্থায়ী, এটা আপনারা মোটামুটি জানেন, এগুলো সহজ। হাইবারনেট, নিষ্ক্রিয় অবস্থায় থাকা, এবং লাইভলিনেস হচ্ছে কর্মতৎপরতা। হাইবারনেটটা একটু কঠিন, এটাকে একটু মনে রাখা যদি টেকনিক বললে। হাইবারনেটটা যে নিষ্ক্রিয় অবস্থা থাকা, কিভাবে মনে রাখতে পারি, আপনার নেট কানেকশনের মধ্যে নিষ্ক্রিয় অবস্থায় ছিল বলেই আপনি মেসেঞ্জারে কাউকে হাই পাঠিয়েছেন, হাই পাঠিয়ে বলছেন হাই, সক্রিয় করার জন্য। আপনার মেসেঞ্জারটা নিষ্ক্রিয় অবস্থায় ছিল, এমন সময় আপনি নেটে হাই পাঠিয়েছেন মেসেঞ্জারে কাউকে, নিষ্ক্রিয় অবস্থা থেকে সক্রিয় করার জন্য। সেক্ষেত্রে হাইবারনেট হচ্ছে কি নিষ্ক্রিয় থাকা। এবং কর্মতৎপরতা বোঝাতে লাইভলিনেস, লাইভলিনেস যে কর্মতৎপরতা সেটা আমরা জানি। তাহলে হাইবারনেট যে নিষ্ক্রিয় অবস্থা, এটা আমরা কিভাবে বুঝলাম? এটা আমরা বুঝতে পারলাম এইভাবে যে যখন আপনি দেখছেন হাইবারনেট কথাটা, সেটা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকা, হাই দিচ্ছেন, আপনি নেটের কার্যকর করছেন। তাহলে এই পেজটা লেখা হয়েছে, এই পেজটা লেখা হয়েছে হাইবারনেট কর্মতৎপরতা। ওকে, ডান। এবং এই ছিল আমাদের সিনোনিম অ্যান্টোনিমের মোটামুটি সাজেশন, এবং কোয়েশ্চেনের মধ্যে যে জিনিসগুলো দেখবো সেগুলো এর মধ্যেই থাকবে, ঠিক আছে? এর মধ্যেই থাকবে। এবং আপনাদের সাথে যদি আজকে লাস্ট ক্লাস হয়ে যায়, সেক্ষেত্রে 2-4টা কথা যদি বলি, অবশ্যই গিভ ইউর বেস্ট এফোর্ট। যে সময়টা আছে এই সময়ের মধ্যে গিভ ইউর বেস্ট এফোর্ট। এবং সত্যি কথা বলতে একেবারে 0% থেকে এই সময়ে সম্ভব, একেবারে 0 থেকেও যদি আপনি শুরু করেন, প্রিলিমিনারির জন্য আপনি যদি বলেন যে আপনার কাছে মার্চ পর্যন্ত সময় আছে, আমি বিশ্বাস করি যে মার্চ না, যদি হয় তাহলে ফেব্রুয়ারির মধ্যে হবে। আর এত তড়িঘড়ি করে ফেব্রুয়ারির মধ্যে, তবে এখনকার যে চেয়ারম্যান আছেন ইনি আসলে খুব প্রিলিমিনারি সিরিয়াস, মানে প্রিলিমিনারি ব্যাপারে তিনি খুব সিরিয়াস, মানে প্রিলিমিনারি খুব নিয়ে ফেলেন। তাও খুব একটা বলতে পারছি না, হয় ফেব্রুয়ারি নয়তো এপ্রিল, এমনকি মেতেও যেতে পারে, হয় ফেব্রুয়ারি নয়তো মে। তাহলে এরকম যদি হয়, রোজার মধ্যে এখন পর্যন্ত প্রিলি পরীক্ষা হয় নাই, তো সেজন্য রোজার মধ্যে আমার কাছে মনে হয় না হবে বলে। এর মধ্যে যে সময় আছে 0 থেকে সম্ভব, মেতে যদি ধরেন বা এপ্রিলে যদি ধরেন 0 থেকে সম্ভব। এবং এই সময়ের মধ্যে আপনাদের প্রত্যেকবার যে কথাটা বলেছে আজকেও সেই কথাটাই রিপিট করব, মডেল টেস্ট দিবেন মিনিমাম 200টা, যদি পসিবল নাও হয় 100টা মডেল টেস্ট দিয়ে যাবেন। 100টা মডেল টেস্ট দিয়ে পরীক্ষার হলে বসবেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যেভাবে পড়েছেন টপিক বুঝে বুঝে, যেভাবে এতদিন ধরে সিলেবাস যেভাবে বুঝেছেন, প্রথমে যেভাবে অ্যাডজাস্ট করেছেন, সেভাবে আইডিয়া করে যেভাবে পড়েছেন, সেই আইডিয়াটা বজায় রাখবেন। একেবারে কি বলে যে চিলের পেছনে ছুটবেন না, চিলের পেছনে ছুটবেন না। কারণ বিসিএস এর মধ্যে একটা জিনিস প্রচন্ড পরিমাণে স্টুডেন্টরা করে থাকে, না বুঝে পেছনে ছুটতে থাকে, একেবারে যে এটা এ পড়ছে আমিও এটা পড়ে ফেলি। আসলে এটা কতটুকু গুরুত্বপূর্ণ, মজার একটা কথা বলি। আসলে আমি যখন বিসিএস এর কোচিং করি, আমি 3 দিন না 4 দিন ক্লাস করেছিলাম। তো 3 দিন না 4 দিন ক্লাস আমি কেন করেছি, আমি বুঝে ফেলেছিলাম 4 দিনে যে ক্লাস আমাকে কিছু দিতে পারবে না, এবং তারপরে আমি আর ক্লাস করি নাই। কারণটা ছিল এটা যে আমাকে ক্লাসের মধ্যে এসে, ধরেন ক্লাসে যে জিনিসটা পড়িয়েছে আমি বাসায় একেবারে হুবহু A to Z আমি পড়ে ফেলতাম।
কিন্তু আমি যখন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেতাম আমি দেখতাম কোনো কাজে লাগে নাই, একটাও আমি পারছি না, তাহলে আমার ক্লাসটা করে কি লাভ হলো? তো এই জাতীয় যে জিনিসগুলো আছে, যখন আমি দেখলাম যে আসলে ক্লাসটায় আমার আসলে সময় নষ্ট হচ্ছে, তারপরে আমি খুব একটা বেশি ক্লাসের দিকে ফোকাস করি নাই। তো মানে এটা ছিল ইংরেজি ক্লাসের কথা বলছি, ইংরেজি ক্লাসের কথা। তাহলে ইংরেজি যে ব্যাপারটা আছে, আমি যখন আপনাদেরকে পড়িয়েছি এতটুকু আস্থা রাখতে পারেন যে ইংরেজি এই ক্লাস থেকে আমি যদি বলি, আপনারা যা যা পড়েছেন, আপনাদের কাছে যা নোট করা আছে, আপনার গ্রামার থেকে শুরু করে ইংরেজি যে 20 নাম্বার আছে, এই জায়গাতে আপনি আম, আমি এতটুকু কনফিডেন্ট আপনি মোর দ্যান 16 পাবেন শুধু লেকচার থেকে। মোর দ্যান 16 ইনশাল্লাহ পাবেন শুধু লেকচার থেকে, যদি আপনি লেকচার গুলোকে গুছিয়ে পড়ে যান, প্রত্যেকটা লেকচারকে গুছিয়ে যদি পড়ে যান, মোর দ্যান 16 আপনি পাবেন। একটু বেশি পেতে হলে একটু পড়ালেখা আরো একটু বেশি করতে হবে, বাট মোর দ্যান 16 বলছে, এটা হওয়া উচিত। মোর দ্যান 60 আবার 20ও পেতে পারেন। তাহলে এটা গেল একটা কথা, এটা হচ্ছে ইংরেজি নিয়ে। আর ওভারঅল এটা হচ্ছে 20 মার্কস এর মধ্যে, ইংরেজিতে তো 35 মার্কস, বাকি 15 নাম্বারের কি প্ল্যান আছে আমি এখনো পর্যন্ত জানি না, দেখে আপনাদেরকে খুব একটা বেশি বলতে পারছি না। আর বাকি 15 যে বাকি যে সাবজেক্ট গুলো আছে, সেই সাবজেক্টে বলবো যে একটু নিজেরা অ্যানালাইসিস করে চেষ্টা করবেন। হ্যাঁ, নিজেরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। অবশ্যই আমরা ক্লাস দিব আপনাদেরকে, বাট ক্লাস দিয়ে সেই ক্লাসটা আপনার যদি অ্যাসাইনমেন্ট মধ্যে হয়ে যায়, আপনার নিজের জন্য বলছি, সময়টা নষ্ট করবেন না। কারণ আমি আপনার সাথে প্রফেশনাল অবশ্যই না, কারণ আই এম ইয়োর মেন্টর। আই এম ইয়োর মেন্টর। আমার আপনার অবশ্যই আপনি যেন এখান থেকে বেরোয় আসতে পারেন, আপনি যেন এখান থেকে কোয়ালিফাই করতে পারেন, সেটা হচ্ছে আমার টার্গেট। আমার মানে আপনার সাথে প্রফেশনাল কোনো মানে এখানে বিষয় নাই। তাহলে যদি আমি বলি যে এখান থেকে আপনার বের হওয়ার জন্য সব থেকে বড় উপায়টা কি জানেন? সময় বাঁচানো। এবং আপনাদের খুব সম্ভবত আমি আগে পরে বলেছি যে আমি আমার মাছের মাথা খুব পছন্দ, আমি 2 বছর মাছের মাথা খেতে পারি নাই, কারণ আমার কি হয়েছিল, আমার কি বলে যে প্রচন্ড পরিমাণে সময় বাঁচানোর প্রয়োজন ছিল। তখন আমি আসলে এই সময় টাইম কনজিউমিং জিনিসগুলো আমি কখনোই করতে পারি নাই। তো ইনফ্যাক্ট মানে এটা আসলে বললে আপনারা এখন হাসবেন, আমি কিন্তু এখনো করতে পারি না। যারা একবার আসলে এই মানে পরিশ্রমের মধ্যে ঢুকে যায়, তারা কিন্তু একবারেই ঢুকে যায়, আর এরপরে করতে পারে না। আগে করতে পারতাম না নিজের পড়ালেখার জন্য, এখন করতে পারি না আপনাদের পড়াই বলে। দেখা গিয়েছে আমরা যখন ক্লাসের ফাঁকে ফাঁকে একটা জিনিস মানে কোন একটা নাস্তা আমাদের জন্য নিয়ে আসে, এই 5 মিনিটের মধ্যে খাওয়ার মানে একটা তাড়না থাকতে হয় যে তাড়াতাড়ি খেয়ে আমার আবার ক্লাসে জয়েন করতে হবে। তো এই যে জায়গাগুলো আছে, পরিশ্রম যদি আপনি করেন, এটা যে সবসময় আপনাকে পরিশ্রম করে যেতে হবে ব্যাপারটা এমন না, বাট এতটুকু আপনি বিশ্বাস করতে পারেন যে পরিশ্রম যদি করেন আপনি সেই জায়গা থেকে সম্মান পাবেন, এবং যেই প্রফেশনে আপনি পরিশ্রম করছেন সেটা আপনাকে অবশ্যই সম্মান দিবে। আমি আমার বিসিএস নিয়ে কখনো কোনো মানে ফাঁকিবাজি নিজের সাথে করি নাই, আমি সম্মান পেয়েছি আলহামদুলিল্লাহ। 2টো বিসিএস এ আমি মানে মোটামুটি আমাকে খালি হাতে ফিরতে হয় নাই। এরকম হাজার হাজার স্টুডেন্ট আছেন যারা এখন ক্যাডার, তারাও কিন্তু 41-এ খালি হাতে ফিরেছেন, অনেক আছেন এরকম। তো মানে এই যে যখন এই জাতীয় জিনিসগুলো আশেপাশে দেখছি না যে আল্লাহ আমাকে তো খালি হাতে ফেরায়নি, এটা হচ্ছে একটা কথা। আর আরেকটা কথা হচ্ছে না, দরকার নেই। তাহলে যদি আমি বলি যে এই এই যে সম্মানটা বা এই যে রেসপেক্টটা, এটা কেন মানে আল্লাহ দিয়েছে, অবশ্যই আমি এই জায়গার মধ্যে সিনসিয়ার ছিলাম। যেই কাজটাই করবেন না কেন, গিভ ইউর বেস্ট এফোর্ট, চিন্তা করবেন যে এই কাজটা আপনি এনজয় করে করবেন, ইনশাল্লাহ আপনার মানে সেই কাজটা আপনাকে সম্মান দিবে, ঠিক আছে? এবং সেভাবেই চেষ্টা করবেন অবশ্যই। আর বাকি যে কোয়েশ্চেন আছে, এবার আপনাদের সাথে যদি একটু কথা বলি, সাজিয়া বলুন। স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। সাজিয়া ভালো আছে, আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। বলুন। স্যার আমার প্রবলেম হয়েছে স্যার, কিছুদিন পর পর না আমি পড়া থেকে দূরে চলে যাই, মাঝে মাঝে হয় 2-1 দিন পড়তে ইচ্ছে করে না স্যার। এই কয়েক মাস পর পর আমার এটা মানে নিজের কাছে মনে হয় অনেক সময় নষ্ট। আচ্ছা, আম, এমন আসলে যদি হওয়া যায় মানে এমন, আপনার আপনার বাসা কোথায় সাজিয়া? স্যার আমার বাড়ি গাজীপুরে, এখন আছি মৌলভীবাজার। আচ্ছা, আম, আপনার কি আড্ডা দেওয়ার খুব স্বভাব, আড্ডা দেওয়ার খুব অভ্যাস আছে? স্যার এখন তো আমি একদম একা, আমাদের ফ্যামিলি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। তো আমার বিয়ে হওয়ার পর আমার হাজবেন্ড হচ্ছে মৌলভীবাজার জব করে স্যার, এখানে আমি একা থাকি। আচ্ছা আচ্ছা, যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, একটু চেষ্টা করবেন যে মানে নিজেকে একটু রিফ্রেশ করার চেষ্টা করবেন। মানে যদি একটু রিফ্রেশ করতে পারেন তাহলে এনার্জিটা ফিরে পাবেন। ওই যে আমি মাঝে মধ্যে আপনাদের প্রথম দিকে কিন্তু অ্যাসাইনমেন্ট টেস্টের পর আমি বলতাম যে একদিনের একটা ব্রেক নেন। ওই একদিনের একটা ব্রেক যদি একদিনে রাখতে পারেন তাহলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু ওই যে থাকে না, আপনি যখন টানা যে স্যার আমরা অলস হয়ে যাব, আমাদের তো ঢিলামি চলে আসবে, এই জিনিসটা কিন্তু আপনাদের জন্য আরো ক্ষতিকর। আপনি যখন না নিজে স্যার, এরকম হয় না। মানে দেখা যায় আমি 2-3 মাস পর পর 2-1 দিন হচ্ছে আমার কেমন জানি লাগে স্যার। এটা মানে হচ্ছে যে আমার পরিবেশের কারণে, কারণ বাড়িতে ছিল অনেক মানুষ, এখন একদম একা থাকি তো মনে হয় এই কারণে এটা এফেক্ট করতেছে।
এটা আরো ভালো, এটা আপনার জন্য ব্লেসিং, আপনি জানেন। ইস, আমি যদি জি এরকম একটা স্যার, পরিবেশ পেতাম, আমি আপনার জি মানে আমি স্যার, আমি যদি আপনার জায়গায় থাকতাম, সাজিয়ে এটা যে কত বড় ব্লেসিং। বিসিএস এর প্রিপারেশন একা একা নিতে পারার ক্ষেত্রে বিশাল বড় ব্লেসিং। আমার প্রিপারেশন যখন নিয়েছে আমার কোলের মধ্যে ভাসতে থাকতো। এখন তার বয়স 4 বছর। তো আমার যখন প্রিপারেশন নিয়েছি মানে আলহামদুলিল্লাহ, মানে তারা দুইজন এখন তো দুটো ভাসতে আমার। তো ছোটটা বড়টা দুটোই মানে আমার এতটা ভক্ত, তো সে ওই ছোটবেলা থেকে সে আমার গায়ের স্মেল চিনতো এবং আমার কোলে আছে কিনা সেটা ঘুমের মধ্যেও চিনতে পারতো, এবং আমি তাকে কোলে নিয়ে মানে পড়তাম আর কি তখন। তো এরকম হয়েছে মানে, আর চিৎকার চেঁচামেচি তো থাকেই। তো সেজন্য একা একা থাকতে পারাটা কিন্তু অনেক বড় একটা ব্লেসিং। আমি বলছি না যে আমার খুব প্রবলেম হয়েছে, সেটা না। মানে স্টিল মানে আই ফেল্ট যে থাকে না যে ইস, আমার তো ওখানেও ভালো লাগছে, কারণ যখন আপনি দেখছেন আমার ভাস্তে তখন নতুন হয়েছে, আপনার 1-1.5 মাস বয়স। তো 1-1.5 মাস বয়সের একটা বাচ্চাকে রেখে এসে এবং আপনি যাকে খুব আদর করছেন তাকে রেখে এসে আপনার পড়তে বসাটা কিন্তু খুব একটা সহজ না। তার সাথে সময় স্পেন্ড করতে আপনার ভালো লাগবে। তো সেই সময়টা কিন্তু আমি পড়ালেখায় ইনভেস্ট করেছিলাম, এবং সেখানে যদি আমি আলাদা থাকতাম, আমি তাদেরকে কাউকে না দেখতাম, আমার কষ্টটা কম হতো। ঠিক আছে, কিন্তু এর মধ্যে কথা আছে। এখানে দুটো সাইড ইফেক্ট হতে পারে, একটা হচ্ছে আপনি প্রচন্ড পরিমাণে এনথুজিয়াজম পাবেন, আরেকটা হচ্ছে আপনি ডিপ্রেসড হয়ে গিয়ে মানে হয়তোবা এই জিনিসটার প্রতি আপনার বিতৃষ্ণা চলে আসতে পারে। তো সেজন্য মোটামুটি এভারেজে থাকা ভালো, বাট আমি হলে একটু রিস্ক নিতে পছন্দ করি আর কি। বুঝতে পেরেছেন? জি স্যার, দোয়া করবেন। রাজিয়া, স্যার আপনি আমাদের মাঝে মাঝে একটু হলেও স্যার কথা বলেন। একটু হলেও কথা বলবো ইনশাআল্লাহ, অবশ্যই কথা বলার চেষ্টা করব, চিন্তা করবেন না। আর সাজিয়া, মন খারাপের মানে মন খারাপ কখনো করবেন না। আপনার মধ্যে একটা জিনিস আছে আমি যেটা দেখতে পেরেছি, ইউ হ্যাভ ভেরি মাচ পোটেনশিয়াল, আপনার প্রচন্ড পরিমাণে পোটেনশিয়াল আছে। কিন্তু আপনার থাকে না যে কিছু কিছু সময় আপনি একটু নিজেকে দুর্বল ভাবতে শুরু করেন, সেক্ষেত্রে ওই দুর্বলটা ভাবা যাবে না। ইউ আর ভেরি মাচ স্ট্রং। আপনি সে যান, আপনারা কিন্তু এমনিতে এগিয়ে আছেন, এবং আপনাদের নিয়ে আমার এটাই ভয় যে আপনারা ওভার কনফিডেন্সে না জানি কিছু একটা করে ফেলেন, যেটা তো আমি পারি, এরকম করতে গিয়ে দেখা গেল এরকম ভুল করেছেন। এবার প্রাইমারিতে আমার এক স্টুডেন্ট, অয়ন নাম। তো প্রাইমারিতে সে আমার সাথে পরে আমি তার যখন রেজাল্ট দিয়েছে আমার সাথে প্রায় আধা ঘন্টার মতো তার কথা হয়েছে, সে আমাকে নক দিয়ে কান্না করছিল আর কি। তো সে বলছিল যে স্যার আসলে এরকম ভুল করবো, আমি তাকে নিয়ে মানে তার ব্যাপারটা আসলে আমার কাছে মানে হি ইজ ভেরি মাচ কনফিডেন্ট, আরে স্যার পারবো, এটা কোনো ঘটনাই নাই না সেই না। সে কি করেছে জানেন? ইংরেজি একটার অ্যান্সার আরেকটায় দাগিয়ে সিরিয়ালে 6টা ভুল করেছে, সিরিয়ালে একটার অ্যান্সার আরেকটায় দাগিয়ে এরকম সিরিয়ালে 6টা ভুল করেছে, এবং যেখানে আমি 18টা কোয়েশ্চেন একেবারে হুবহু আমার লেকচার থেকে কমন পড়েছে, সেখানে সে 6টা জানা জিনিস ভুল করেছে, এবং তারপরে যখন চাকরি হয়নি সে কিন্তু বেচারা কিন্তু খুব কষ্ট পেয়েছে। তো সেই জন্য বলছি যে এমসিকিউ পরীক্ষাটা ইজ টোটালি আনপ্রেডিক্টেবল। এটা এমন না যে আপনি লিখতে পারছেন, আপনাকে কিন্তু দেখার মানে লেখার সময় মানে কেউ আপনার আপনার খাতা জাজ করছে না, আপনার বৃত্ত ভরাটটা জাজ করছে। তো সেই জন্য স্যার একটু আপনি সিনসিয়ার হয়ে। জি বলেন। স্যার আপনি মডেল টেস্ট দিতে বলছেন স্যার, কয়েকটা দিচ্ছি স্যার, খুব ভালো হচ্ছে না, অত বেশি কত ভালো পান? আসে না। কত পান? 150? 140, 41 এরকম আসে স্যার, আর কমও আসে 118, অনেক কম, 21। অনেক কম তাই না? 100, 140, 150 এগুলো অনেক কম। দেখেছেন কি বলছে সাজিয়া? 140, 150 নাকি অনেক কম? এসব বললে হবে? যথেষ্ট ভালো নাম্বার পাচ্ছেন। ঠিক আছে, 140, 150, 118, আর মডেল টেস্ট টু মডেল টেস্ট ভ্যারি করে আর কি। তো মডেল টেস্টে এমন ভাবে স্যার দেওয়ার চেষ্টা করবেন যেন একেবারে পুরো প্রপারলি পরীক্ষার মানে পরিবেশটা আপনার হাতে থাকে, মানে একেবারে যেভাবে পরীক্ষা দেন এক্সাম হলে সেভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন মডেল টেস্টটা। স্যার কয়েকটা মডেল টেস্টের বইয়ের নাম বলে দিলে স্যার ভালো হতো। মার্কেটিং করব? স্যার করলে মার্কেটিং করেন হয়ে স্যার, যাবে তো। সবার জন্য আমাদের উপকার হবে। আচ্ছা, এটা আপনি প্রফেসর সেটটা কিনতে পারেন, প্রফেসর আর অ্যাসিওরেন্সটা কিনতে পারেন, এই দুটো ভালো আছে। বুঝতে পেরেছেন? স্যার আমি আমি নীলক্ষেত গিয়েছিলাম গত সপ্তাহে, তখন ছিল না, হচ্ছে অ্যাসুরেন্স বের হয় না, বলছে যে বছর শেষ হলে নতুনটা বের হবে, আর আচ্ছা প্রফেসরসও বের হয় না। আচ্ছা, প্রফেসর অ্যাসিওরেন্সটা ভালো আর কি। আর আবল তাবল মডেল টেস্ট করবেন না, কারণ মডেল টেস্টে কমন মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বেশি। আমি মডেল টেস্ট দিতে কেন বলি জানেন? কারণ প্রিভিয়াস প্রশ্নে যেন আপনার ভুল না হয়। প্রিভিয়াস প্রশ্নে ভুল হওয়া মানে আপনি অনেক পিছিয়ে যাবেন। বিসিএস যারা কোয়ালিফাই করে তারা সত্যি কথাটা আপনাকে বলবে না, সব 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 এই প্রিভিয়াস কোয়েশ্চেনের উপরে বেস করে। আননোন নলেজ পড়ে চাঁদের ওজন কত, চাঁদ পৃথিবীর কতটুকু দূরে অবস্থিত, এগুলা পড়ে কেউ বিসিএস কোয়ালিফাই করতে পারে না। এগুলা কারোর পরীক্ষার হলে মনে থাকে না। আপনি রিভিশনের সময় পাবেন নাকি? রিভিশনের সময় পাবেন আপনি? তো আপনি মনে রাখবেন কিভাবে? এগুলো পড়ে কেউই কোয়ালিফাই করে না। কোয়ালিফাই করে কি, রিপিটেড কোয়েশ্চেন যেন আপনার ভুল না হয়, যেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সেটা শুধু বিসিএস এর না,
এছাড়াও যত পিএসসির যত প্রশ্ন আছে বা এছাড়াও আরো প্রিভিয়াস ইয়ারের যে কোনো জায়গায় প্রশ্ন আসুক না কেন, ব্যাংক থেকে শুরু করে যে কোনো জায়গায়, এগুলো রিপিটেড কোয়েশ্চেন যদি আপনি ভুল না করেন, আপনি এগিয়ে যাবেন। স্যার এখন আমার পড়ার বাহিনী একটা কথা বলি। জি জি শিওর। স্যার আপনার রেজাল্ট দেখে আমি সাথে সাথে আপনাকে নক করছিলাম আমার হাজবেন্ডের আইডি থেকে, আমার এত খুশি হচ্ছিলাম যে আচ্ছা বলছি স্যারকে বলতে হবে। তারপরে আমি কি আপনার আইডিতে, স্যার আমি চাই আপনি আরো ভালো কিছু বলবেন। আমার হাজবেন্ড বলছে যে স্যার অনেক দূর যাবে, আরো ভালো করবে। স্যার দোয়া করি, আপনি আমাদের আচ্ছা, জন্য দোয়া আপনার করবেন। মানে নামটা কি ছিল? আমি না খেয়াল করতে পারি না, আসলে অনেক মেসেজ ছিল তো আমি হয়তো বা খেয়াল করি না, একটু বলবেন? বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন না? আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে ফেলবো। বাট সাজি, আমি জিনিসটা আসলে খুব একটা বেশি কি বল, আমি নিজে খুশি না। আল্লাহ দিয়েছে, ঠিক স্যার আছে, আমিও জানি, যথেষ্ট কারণ আপনার শুকরিয়া। সাথে যে আপু করছে সে তো প্রশাসন হয়েছে। আমি হ্যাঁ তখনই ভাবছি স্যার তো হ্যাঁ, প্রশাসনের চিন্তাই করছে। প্রশাসন বা পুলিশ এই জাতীয় যে জায়গাগুলো আছে, এই জাতীয় জায়গাগুলো আসলে, আর সব থেকে বড় কথা কি আমার মানে আসলে ভাইবাটা আমার আসলে একেবারেই মানে আমি আসলে নিতে একটু কষ্টই হয়েছে আমার জন্য সবকিছু মিলে। এটা আসলে ভাইবা বোর্ডে আপনারা যদি না থাকতেন আপনারা বুঝবেন না, কারণ ওইটা তো আর রেকর্ডেড ছিল না। ভাইবা বোর্ডের সিচুয়েশনটা তো রেকর্ডেড ছিল না, তো সেই জন্য আমি আসলে কাউকে কিছু বলতেও মানে এই জিনিসটা যে আসলে কি কেমন মানে একটা সিচুয়েশন ছিল সেটা তো আমি ছাড়া আর কেউ জানে না। সেজন্য আমার নিতে হয়তো বা একটু কষ্ট হয়। দোয়া করবেন যেন আল্লাহ আরো দূর পর্যন্ত নিয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, আপনাদের সবার জন্য দোয়া করবেন। অবশ্যই, আর সত্যি কথা বলতে কি যে এই জায়গার মধ্যে অবশ্যই আপনার না সুক্রিয়া তো অবশ্যই, সুক্রিয়া অবশ্যই, কিন্তু এই জায়গার মধ্যে আসলে হয় কি যে আপনার খুব একটা গ্রেটার ইনফ্লুয়েন্স আসলে ওই রকম কাজ করে না আর কি। তো সেই জন্য কেন জানি আমার কাছে খুব একটা বেশি ইয়ে না, বাট স্টিল ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছু লিখে রেখেছে যা সামনে আসবে। তো সেক্ষেত্রে অবশ্যই দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইলো, সেই হিসেবেই পড়ালেখা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। জি শরীফ বলুন। জি স্যার। শরীফ আসসালামু এবং আলাইকুম স্যার। কামরুল কথা বলে শেষ করবো আমরা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীফ কি অবস্থা? আছি ভালো স্যার, বাহ, অনেকদিন রবেন। স্যার দেখি না স্যার, আপনাকে মিস বসুন না, করতেছিলাম। বসুন না। হ্যাঁ হ্যাঁ বলেন শরীফ। জি স্যার, অনেকদিন দেখি না স্যার, স্যার আপনাকে আপনার স্টুডেন্টরা খুব দেখতে মিস চেয়েছে। করতেছিলাম। আসেন আর আচ্ছা দাঁড়ান, আপনাদেরকে অভ্র স্যারকে একটু দেখাই, আসেন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখতে চেয়েছে। এই যে এই হচ্ছে আপনাদের অভ্র স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? স্যার মানে স্যার কিন্তু মানে স্যার অমায়িক একজন মানুষ, মানে মাশাআল্লাহ মানে থাকে না, স্যারের সাথে একটু কথা কথা বলি। আপনার ধন্যবাদ জাহিদ ভাই। Welcome. ও আচ্ছা, স্যার আপনাদের সাথে ইনশাল্লাহ কোনো একটা ক্লাসে আল্লাহ যদি বাঁচায় দেখা হবে। আর ক্লাস তো আমি রেগুলার বিভিন্ন পেজে নেই। 31 তারিখে আমাদের মেইন পেজে একটা ক্লাস আছে আমার, এটা একটু জানাই দিলাম আপনাদের। আর হলো আপনি আজকে একটু আগে আমি একটা ক্লাস শেষ করলাম, আমাদের ব্যাংক হেড একটা গ্রুপ আছে, BANK, ব্যাংক হেড, কোনো স্পেস দিবেন না একসাথে। ওখানে আপনাদেরকে দেখবেন আমি 31 ইম্পর্টেন্ট কোশ্চেন পড়াইছি আজকে, এবং এই মজার ব্যাপার হলো এই 31 ইম্পর্টেন্ট কোশ্চেন আপনার ব্যাংক, BCS সহ সব জায়গায় আসবে। সো ওই প্রশ্নগুলো একটু আপনারা দেখেন, অ্যানালাইসিস গুলো, এটা আপনাকে খুবই উপকারে দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে জাহিদ ভাই আসলে মানুষের প্রশ্ন সামনাসামনি প্রশংসা করা উচিত না। জাহিদ ভাই আমার খুব ফেভারিট একজন মানুষ, খুব ভালো আন্তরিক একজন মানুষ, আমি খুব পছন্দ করি ওনাকে। তো স্যারের ক্লাসগুলো করেন, স্যারের ইংলিশ ক্লাস কিন্তু আমি নিজেও করি মাঝে মাঝে। তো এখন প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি তো বুড়া হয়ে গেছেন, 40 বছরের কাছাকাছি আপনার বয়স, তা আপনি 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 কেন স্যার জাহিদ স্যারের ইংলিশ ক্লাস করেন? তো এখানে দেখে মনে একটা হচ্ছে না। এখানে বিষয় একটা আছে, আপনাদেরকে বলি, ইংরেজিটা না, আমার মতে জাহিদ ভাই একমত হবে, ইংলিশ এমন একটা জিনিস আপনি যত উপরে যাবেন তত আপনি শিখবেন। অবশ্যই। আপনি বিশ্বাস করবেন কিনা, আমি আমার 10 বছর আগের মেলগুলো যখন বা পুরনো জিনিস লেখাগুলো দেখি, তখন দেখি তার থেকে এখন অনেক ইমপ্রুভ হয়েছে। সো এই জন্য ইংরেজি ক্লাসটা, আমি যদিও জাহিদ ভাইয়ের ক্লাসে আমার কথা বলা উচিত না, তাও আমি বলি, সেটা হচ্ছে ইংরেজিটা আপনারা দয়া করে আপনারা এই ক্লাসগুলো আপনাদের জন্য একটা লাকিয়েস্ট ক্লাস, জাহিদ ভাইদের ক্লাসটা। কেন জানেন কেন লাকিয়েস্ট ক্লাস? আপনার যে দুর্বলতাগুলো আছে স্কুল লাইফ থেকে এখন পর্যন্ত জাহিদ ভাইয়ের মতো অসাধারণ শিক্ষকের আন্ডারে আসছেন, এই দুর্বলতাগুলো ইনশাল্লাহ আপনার কেটে যাবে। এই আমি এখনো জাহিদ ভাইদের ক্লাস করি, ফ্রি ক্লাসগুলো, এখন তো হয়তো ক্লাসে বসি না বা সাইডে বসি। ডিপার্টমেন্টাল হেড ছিল, খুব বড় একটা So, তার মানে জিকে ডিপার্টমেন্টাল হেড ছিল। Thank you. আর অনেক বড় মাপের মানুষ, এই জন্য তার মনটাও বড়, তো এই জন্য অনেক বড় কথা বলছে। আসলে তো আপনারা জানেন, তো ইংরেজিগুলো আপনার একটু, আপনাকে দেখলে মনে হয় না আপনার বয়স 40। ও আচ্ছা, না এরকম মনে না হয় ভালো, না মনে না হয় ভালো। তো তো বিষয়টা হচ্ছে যে ইংরেজি ক্লাস করেন ভাই, ইংরেজিটা খুব ইম্পর্টেন্ট। বিশ্বাস করেন ইংরেজির কারণে ছেলেমেয়েরা পিছিয়ে যাচ্ছে। আমি ব্যাংকে চাকরি করি, আমি জানি ইংরেজির কারণে পিছিয়ে যাচ্ছে। ভালো ভালো ভাই, জাহিদ ভাই জানেন, ভালো ভালো জায়গা থেকে আসে, লজ্জা রাখছেন আমার কলিগ ইংলিশ লিখতে গেলে বলে এই মেলটা লিখে দিত। সো বিষয়টা ভেরি সিম্পল,
ইংরেজি না হলে আপনি আটকে যাবেন। যত দুর্বলতাগুলো আছে ওগুলা এখান থেকে কেটে যাবে। জাহিদ ভাইয়ের গালগুলো করেন। জাহিদ ভাই আজকে একটা ফ্রি ক্লাস নিছে, আমি একটা দেখতে পারি না, আমি রাত্রে বাসায় গিয়ে বসে বসে আমি কিন্তু শিখার জন্য দেখি, নট নেসারি দুইটা জিনিসের জন্য। দেখ স্যার কেমন, স্যারের থেকে নতুন নতুন বিষয়গুলো শেখার চেষ্টা করি, আর আরেকটা হচ্ছে আমার যে দুর্বলতাগুলো আছে ওগুলো আমি ওখান থেকে কাজ করার চেষ্টা করি। সো আপনারাও ওইটাই করেন আশা করি। যা অনেক লম্বা কথা বললাম ভাই, ভেরি সরি। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। লাইভ ক্লাস যদি দেখেন, মানে অভ্র স্যারের লাইভ ক্লাস যখন দেখবেন তখন দেখবেন যে স্যারের মানে মাশাল্লাহ, আমি আমার নিজের অ্যাটেনশন আটকে যায়। মানে এটা টিচারদের একটা কোয়ালিটি আমি বলবো, যে সামহাউ আমিও এটা শুনেছি, আমাকে আমার অনেকেই বলেছে, অনেক স্টুডেন্টরাও বলে, আপনারাও মাঝে মধ্যে বলে থাকেন। তো আপনাদের সাথে হয়তো বা খুব ফ্রেন্ডলি হওয়া হয় না, যেহেতু আপনাদের মেন্টর, আমি একটু আপনাদেরকে ঝাড়িটারির উপরে রাখি। তো স্যারের যে ক্লাসটা আছে, স্যারের ক্লাসের স্পেশালিটি হচ্ছে আপনার অ্যাটেনশন যাবে না। এটা আমারও হয়, আমি যখন স্যারের ক্লাস কখনো কোনো একটা ভাবে স্ক্রোল করতে নেই, আমি আটকে যাই ওই জায়গার মধ্যে, যে কি পড়াচ্ছে স্যার, একটু দেখি তো কি পড়াচ্ছে। তো এই জন্য স্যারের মানে একটা অ্যাট্রাকটিভ ক্লাস আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আমরা শরীফের সাথে কথা বলছিলাম। শরীফ, স্যারের সাথে আমি বেরোবো, তো আমরা একটু জলদি শেষ করি তাহলে, বলেন। শরীফ, মহিউদ্দিন এবং কাবরুল। জি স্যার, আসলে বিষয়টি হচ্ছে যে আমি বেশি কিছু বলবো না। তো স্যারকে তো আমি প্রথমেই হয়তো জানাইছি, যেদিন আমি রেজাল্ট দেখলাম সেদিনই নক করছি হয়তো। আচ্ছা, তবে আপুর বিয়ে ছিল, ঠিক আছে, গত 1 মাস আমি হয়তো ক্লাস করি নাই হ্যাঁ খুব হ্যাঁ, আপনাকে আমি দেখি নাই ক্লাসে, আমার মনে আছে। আমি আমি জানি স্যার অবশ্যই এটা প্রশ্ন করবে যে শরীফ হ্যাঁ, 1 আমি মাস। আপনাকে দেখি নাই। জি, তো আমি কিছুতেই অ্যাটেন্ড করি নাই গত 1 মাস, মানে পড়াশোনার থেকে একটু বাহিরেই ছিলাম। তো আপুর বিয়ের প্রোগ্রাম চলতেছিল, ওই দিন অনুষ্ঠানে রেজাল্টটাও হয়েছে। তো আমি আর আপু একসাথে পাশে মানে বসানো। আর একদিন একটা ইংলিশ ক্লাস নিয়েছিলেন আমাদের বাসায় থাকা অবস্থায়, আমি ওই যে পাকা দিয়ে ইয়ে করতেছিলাম। স্যার হয়তো মনে আছে যে শরীফ বেশি গরম লাগতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলেছিলাম হ্যাঁ ওই দিন আমার পাশে আপু ছিল ক্লাসে, ও আচ্ছা প্রাইমারি স্কুলের জবের জন্য ট্রাই করতেছিল। আচ্ছা। তো আপনাকে নোট করে রাখছিল, এবং বিদ্যাবাড়িতে ওনা হয়তো প্রাইমারি বেসে ছিলেন। তো ওনা বলতেছিল যে রেজাল্ট আসার পর পরে আমি তো বলছিলাম আমার ফ্যামিলিতে গেছে যে স্যারে অবশ্যই ভালো কিছু করবে। তো আমাকে জিজ্ঞাসা করতেছিল আপু যে স্যার কি আসছে, আমি বললাম যে হ্যাঁ দেখো ওই যে স্যার তো চলে আসছে। ওরা বলতেছে যে আসলে মানে ওনারা ভালো কিছু করবে, তবে তাদের এখান থেকে তোমার যতটুকু তোমার সাথে ফ্রিলি আছে, তো তুমি তাদের এখান থেকে শিখবা। তো আমি বললাম যে হ্যাঁ আশা করি, তো আশা করি এরকম। ওরা বলতেছে শুভ বিবাহের মধ্যে তো তুমি চলে যাও। তো ওই দিন বিয়ের অনুষ্ঠানের পরের দিন আমাকে তাড়াই দিছে বাড়ি থেকে। পড়ার জন্য? হ্যাঁ, পড়ার জন্য। ভেরি গুড, বিয়ের ভেরি গুড। অনুষ্ঠানের পরের দিনই বলতেছে যে চলে যাও। অন্য কেউ এটা চিন্তা করতে পারে না, অন্য কেউ এটা কল্পনা করতে পারবে না যে বিয়ের অনুষ্ঠানের মাঝখান দিয়ে আপনারে কি বলে যে ইয়ে করছে কেন, কি বলে। জি জি, ওইটা ওইরকম ভাবে আমার খুব মানে তখন থেকে আপনার সাথে মিট করব বা কথা বলবো ভাবতেছিলাম। আজকে খুব পরপরই আমি যখন দেখছি ইংলিশ ক্লাস 9টায়, ঠিক আছে, আমি খুব পরপরই দেখতেছিলাম মেসেজটা যে কখন ক্লাসটা শুরু হবে এবং স্যারের সাথে কখন কথা বলবো থ্যাংক আর ইউ, কথাগুলো শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ। খুব মিস অনেক করতেছিলাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর যেহেতু জি, আপনার স্যার স্টুডেন্ট, ওয়ান্স সবসময় স্টুডেন্ট হয়ে অলওয়েজ থাকবেন আপনি। স্টুডেন্ট। আর আশা করবো স্যার এক্সামের আগ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অবশ্যই অবশ্যই, আসসালামু ইনশাল্লাহ, আলাইকুম স্যার। অবশ্যই। জি, ওয়ালাইকুম আসসালাম। মহিউদ্দিন বলেন। জি স্যার, আপনার সাথে অনেকদিন কাটাইছি স্যার, আমরা আরো কাটাইতে চাই। আর স্যার আরেকটা আমার স্যার আমি বুঝতেছি না, মানে আমার একটা জায়গাতেই শুধু আমার মানে হতাশ না বলতে আপনার একটু ভয় পেয়ে যায় ম্যাথের ক্ষেত্রে। মানে আমি করি কিন্তু ম্যাথ জিনিসটা মনে থাকে না আমার, একেবারে বুঝতেছি ম্যাথ না স্যার। ম্যাথ মনে রাখার দরকার নেই, ম্যাথ আপনি চর্চা করবেন, প্র্যাকটিস করবেন। ম্যাথ মনে মুখস্থ করার কিছু নেই, ম্যাথ জাস্ট প্র্যাকটিস করবেন। নিয়মগুলো এমনিতে আপনাদেরকে তো আমি কতদিন ধরেই বলছি যে ম্যাথ হচ্ছে জাস্ট ডেইলি 1 ঘন্টা করে, ইংলিশ 1 ঘন্টা, ম্যাথ 1 ঘন্টা, আর বাকি হচ্ছে জব সলিউশন 1 ঘন্টা। আর যে কোনো একটা সাবজেক্ট ধরে ধরে আপনি সাবজেক্টের টপিক গুলো শেষ করার চেষ্টা করবেন, এভাবে পড়ার চেষ্টা করবেন, তাহলে আশা করছি ভালো করবেন। ঠিক আছে? আর বাকি ঠিক যে আছে যাবতীয় কথা আছে, হ্যাঁ, আমি আপনাদের অবশ্যই টেলিগ্রাম গ্রুপের মধ্যে হয়তোবা প্রফেশনালি না, ফর্মালি, স্যার, আপনার একটা ইনফর্মালি প্রশংসা করি আপনারা স্যার, আপনার গানের গলা খুব ভালো স্যার। থ্যাংক ইউ শরীফ। স্যার আপনি তো Sorry, পারেন আমাদেরকে লাস্ট ক্লাসে একটা চাইলে 2 লাইন গায়ে যেতে পারেন। না, আমি আসলে ক্লাসে খুব একটা বেশি কমফোর্টেবল না এই কাজটা করার জন্য, বাট এমনিতে আর কি মাঝে মধ্যে মানে টুকটাক এমনিতে ইয়ে করি, মানে মনের ইচ্ছা হলে আর কি। বাট ক্লাসে এটা আনফরচুনেটলি খুব একটা বেশি আমি তবে স্যার কমফোর্টেবল ফিল করি। মার্শাল্লাহ, আপনার গানের গলা কিন্তু স্যার অনেক ভালো। থ্যাংক ইউ মহিউদ্দিন। তো ঠিক আছে, আমরা মহিউদ্দিন পরবর্তীতে আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো কোয়ারিজ যদি আপনি বলেন যে
ওয়ালাইকুম স্যার। একটু অ্যাটেনশন, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, আমি একটা কথা বলিনি, একটু অ্যাটেনশন সিক করার চেষ্টা করবেন গ্রুপের মধ্যে, সেটা কেমন? আমি হয়তোবা এখন হরহামেশাই আপনাদের গ্রুপে ঢুকবো না, বাট একটু চেষ্টা করবেন সামহাউ যেন আমার অ্যাটেনশনটা মানে আপনার ওই গ্রুপের মধ্যে চাই, যে কিছু একটা হয়েছে এমন যদি আমি অ্যাটেনশন বুঝি তাহলে আমি দেখবো, এবং আমি যদি দেখি যে কারোর কোনো কোয়েশ্চেন আছে, কারোর কোনো কোয়ারিজ আছে, আমি অবশ্যই গ্রুপের মধ্যে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো। বাট এটা আগে থেকে বলে দিচ্ছি কেন অ্যাটেনশনটা সিক করতে হবে, কারণ আমি কিন্তু ফর্মালি এখন কিছু করব না, মানে আমি যেটা করবো সেটা হচ্ছে ইনফর্মালি, হয়তোবা খুব একটা খেয়ালও আমার থাকবে না, সেজন্য একটু খেয়াল করবেন। জি কামরুল ইসলাম বলুন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। বিষয় হচ্ছে আমি মাঝখানে অ্যাসাইনমেন্ট গুলো হয়েছে, মানে প্রাথমিক দিকে পর্যায়ে আমি অ্যাসাইনমেন্ট গুলো কিছুটা করেছিলাম, কিন্তু মাঝখানে আমাদের ডিপার্টমেন্টের পরীক্ষা কেন্দ্রিক সেমিস্টার পরীক্ষা তো একটু সময় কম পাওয়া যায়, আচ্ছা আচ্ছা যার কারণে করতে পারিনি। আচ্ছা তো মাস্টার হয়েছে স্যার। এখন আমি তো মডেল টেস্ট দেবো, কিন্তু টোটাল যদি একটু আপনি সিলেবাসটা প্রিপারেশন শেষ করেন আগে, আপনি সিলেবাসটা আগে শেষ করেন, আপনি যে সিলেবাসটা আছে বিসিএস এর সেই সিলেবাসটা শেষ করে মডেল টেস্ট দেন, তাহলে বেশি ভালো হবে। নয়তো এমনিতে হঠাৎ করে মডেল টেস্ট দিলে একটু ঝামেলা হয়ে যাবে, আগে সিলেবাসটা শেষ করেন, মানে যে অ্যাসাইনমেন্ট টেস্ট ধরে ধরে একটু সিলেবাসটা শেষ করেন, ঠিক আছে? আর সিলেবাস শেষ করে তারপরে হ্যাঁ মডেল হ্যাঁ, টেস্ট দেবো। তারপরে দিলে ভালো হবে। আচ্ছা আমি স্যারকে অনেকক্ষণ ধরে বসিয়ে রাখছি, হ্যাঁ আমি তাহলে আজকে ইনশাল্লাহ যে আপনাদের গ্রুপের মধ্যে ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকলে মানে পরবর্তীতে আমি ওই ব্যাপারগুলো নিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ইনফর্মালি আমি চেষ্টা করবো ব্যাপারটা, আর কোনো টেনশন করবেন না, ইনশাল্লাহ আমি আছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।